সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাহিত্য সম্প্রীতি সভা অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি সাইদ আবু বকর এর জীবন ও সাহিত্য। আপনারা দর্শক অনেকেই জেনে থাকবেন ৯০ দশকের কাব্য ভুবনের এক উজ্জ্বলতম নাম হচ্ছে কবি সাইদ আবু বকর। আধুনিক বাংলা সাহিত্যের যতজন শক্তিশালী কবি আছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তো বিস্তারিতভাবে বিশেষণ অনেকভাবেই দেয়া যায়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। কবি সাইদ আবু বকর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভাই ভালোই আছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো শুরুতেই আপনি তো বিষয়টা দেখেছেন, স্ক্রলে যাচ্ছে। তো আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনার জীবনের, আপনার সাহিত্য জীবনের অনুপ্রেরণা কে এবং কিভাবে এর সূত্রপাত? আসলে আমার সাহিত্য জীবনটা অত্যন্ত বিস্ময়কর। আসলে একটা জিনিস মাথায় রাখতে হয়, কবিরা তো জন্মায়, কবিরা তো স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় না। জি, জি। কবিরা জন্মগ্রহণ করে। আসলে আমি কবি হয়েছি আমি না বুঝেই আরকি। আমি জি, যখন জি। খুব ছোট, আমার বাড়ি তো হলো যশোরের কেশবপুর থানা সাগরদাড়ির পাশে, মধুসূদনের বাড়ির পাশে। জি, এবং জি। আপনারা জানেন যে এই অঞ্চলটা কবিতার গানের অঞ্চল। উর্বর। উর্বর। আ বলা হয়ে থাকে যে আরব দেশে এসেছে নবীর পর নবী আর যশোরে এসেছে কবির পর কবি। বাহ! আমাদের অসাধারণ এলাকায় বললেন। ঘরে, ঘরে মানুষ কবি আরকি। তো আমি জি, জি। যখন ওই 2 তে 3 তে পড়ি, তখন ওই মধু উৎসবে আমার বড় ভাইয়ের সাথে কিন্তু আমি যেতাম। সাগরদাড়িতে, আমাদের বাড়ির খুব কাছে। এটা ১ সপ্তাহব্যাপী মেলা হতো এবং কোন মেলাতে আমাদের যাওয়া কিন্তু মিস হতো না। তো জি। ওই সাগরদাড়ি নদের পাশে দাঁড়িয়ে ওই কবিতা পড়তাম, "শতত হে নদ তুমি পড়ো মোর মনে।" তো এই কবিতা পড়ে মনে হতো, হায়! এত বড় কবি আমিও কি পারবো? এই যে স্বপ্নের ভিতরে কিন্তু ওই মনের ভিতরে ওই স্বপ্নটা জাগিয়ে দিয়েছিলেন মহাকবি মধুসূদন। কিন্তু এগুলো তো সুপ্ত ছিল। তখন তো আমি 3 তে পড়ি। সমস্যা হলো আমি যখন ৫ম শ্রেণীতে যখন বৃত্তি পরীক্ষা দিলাম, জি, জি। তো একটা কথা আপনাদের বলি যে সেটা হলো আমি কিন্তু আমার স্কুলে সারা জীবনই ছিলাম আ ফার্স্ট বয়। আমার ছাত্র জীবনে যতগুলো সবগুলো কিন্তু আমি বৃত্তি পাবো। আমার স্কুলের আমি ছিলাম সেরা ছাত্র। তো বৃত্তি পরীক্ষার জন্যে আমি ছাত্র সখাতে প্রবন্ধ পড়ছি, তোমার প্রিয় কবি। তো জি, জি। এই প্রবন্ধটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরে প্রবন্ধ যখন পড়ি, তখন দেখি রবীন্দ্রনাথ ঠাকুর ৮ বছর বয়সে কবিতা লিখেছিলেন। সেই জি। কবিতাকে আমি মুখস্থ করছি। বর্ষার দিনে আমি মুখস্থ করছি। আম সত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া নিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। ওয়াও, ওয়াও! এই কবিতা যখন আমি পড়লাম, তখন তো আমার মাথায় পড়ে গেল বাস। সর্বনাশ! ৮ বছর বয়সে কবিতা লিখেছে, আমার বয়স তো হয়ে গেল ১১ র কাছাকাছি। ৮ জি, বছর জি। আর ১১, ৩ বছর পার হয়ে গেছে অথচ কবিতা লেখা কিন্তু আমি শুরু করিনি। জি, জি। এই কিন্তু আমার ভিতরে রবীন্দ্রনাথের সাথে সেই প্রতিযোগিতা শুরু হলো এই প্রবন্ধ পড়ার পর। তারপরে কিন্তু আমি লুকিয়ে কবিতা লেখা শুরু করলাম। আসলে কবিতা তো আমি বুঝি না। গ্রামের ছেলে, কবিতা ছন্দ বুঝি না। শুধু অন্তমিল বুঝি। এবং আমি শপথ করেছিলাম ওই সময় রবীন্দ্রনাথের থেকে আমি ৩ বছর পরে শুরু করছি, তাহলে নিশ্চয়ই আমার কবিতা একটু বেশি করে লিখতে হবে যাতে সংখ্যায় রবীন্দ্রনাথকে অতিক্রম করতে পারি। এবং আপনি অবাক হবেন আমি একাকী ঘরের মধ্যে বিশাল একটা খাতা তৈরি করলাম।
সেই এক এক রাত্রে আমি 60টা 70টা করে কবিতা লিখতাম। কি যে লিখেছি আমার একটা দুটো কবিতা মনে আছে। এগুলো পরে তো ছেড়ে ফেলে দিয়েছি। ওই যে মশা জানলায় বসা, একটা কবিতা ওই যে শেষ। ওই যে এরকম মশা ভাবে জানলায় বসা। আমি একটার পর একটা কবিতা লেখা শুরু করেছিলাম। এগুলো আসলে কবিতা হয়নি, শব্দের সাথে শব্দের খেলা। এবং আসলে জি, জি। মনে রাখতে বাংলা কবিতার কিন্তু মূল রহস্য হলো শব্দের সাথে শব্দের গাঁথুনি, অন্তমিল। তো এটা দিয়েই মূলত আমার কবিতা লেখা শুরু হলো। তো এই বিষয়টা আমার পিতা, আমার বাবা এটা পরে আবিষ্কার করেন যে আমার বিশাল একটা খাতা। জি, তো এটা দেখে তো উনি একটু হাসাহাসি করলেন এবং তারপরে আমাকে নিয়ে বিভিন্ন অধ্যাপকদের কাছে নিয়ে যাওয়া শুরু করলেন। আমার এই ছেলের কবিতা হচ্ছে কিনা। আমার মনে আছে তখন আমি মধুসূদনের ওই কবিতা পড়তাম। আমার বড় ভাই তখন কলেজে পড়ে। তো মধুসূদন ২ একটা কবিতা আমার বাসাতে ছিল, ওগুলো পড়তাম। এবং আমি ১৪ অক্ষরে সনেট লিখতাম। আমি জানি না এখনো ১৪ অক্ষর কি করে যে মিলিয়েছে। আমি কিন্তু তখন কোন ছন্দই জানি না। তো আচ্ছা। যা হোক এইভাবে আমার শুরু হয়েছে এবং তারপরে তো আস্তে, আস্তে কবিতার রাস্তায় আসলাম। পত্রিকাতে আমার লেখা শুরু হয় 7 এ থাকতে। ক্লাস 7 জি, এ জি। থাকতে আমার ১ম কবিতা আসে এবং আমার বলা যায় কবিতার ক্ষেত্রে অনুপ্রেরণা আমার ১ম হলো মধুসূদন, পরে রবীন্দ্রনাথের সাথে প্রতিযোগিতা এবং আমাকে কবিতায় সর্বোচ্চ সহযোগিতা করেছে আমার পিতা এবং আমার বড় ভাই ফিরোজ উদ্দিন। উনি আমার ছন্দের যত বই, যত কবিতার বই আমার জন্যে কিনে, কিনে আনতেন। তো এটাই হলো আমার কবিতার শুরু। আ এরপরে তো বহু ঘটনা আছে। আপনার আর প্রশ্ন থাকলে বলেন। না, আপনি চমৎকার বলেছেন আসলে, সরল স্বীকারোক্তি যেমন হয়। তো এবারের প্রশ্ন হচ্ছে যে আপনার সৃষ্টিগুলো গুলো কি কি? মানে আপনার যে কাব্যগ্রন্থগুলো, সৃষ্টিগুলো কি কি? দর্শকের উদ্দেশ্যে একটু তুলে ধরবেন প্লিজ, যদি আচ্ছা, সামনে আচ্ছা। থাকে। আমার কাছে ওই লিস্টটা দাও। আমার এই পর্যন্ত গ্রন্থের সংখ্যা, প্রকাশিত গ্রন্থের সংখ্যা কিন্তু হয়ে গেছে ২৭। এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। এবং অনেক ২৭ টা ভারী, গ্রন্থ কিন্তু সংখ্যাটা আসলে অনেক কম বড় হয়ে নয়। গেছে। আমার কবিতা, প্রকাশিত কবিতা, কাব্যগ্রন্থ কিন্তু হলো ১৩ টা। আ জি, জি। আরেকটা আমার তো অপ্রকাশিত, যদিও ইদানিং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, কিছু প্রকাশিত হয়েছে। নবীনবা মহাকাব্য আমি লিখে ফেলেছি। আমার কাব্যগ্রন্থ ১৩ টা। ১ম কাব্যগ্রন্থ ছিল প্রণয়ের ১ম পাঠ। এটা বের হয়েছিল ১৯৯৬ সালে এবং এই ১৯৯৬ সালে প্রণয়ের ১ম পাঠ প্রকাশিত হওয়ার পর আ জি, জি। কেন জানি আমাকে নিয়ে একটু আলোচনা হয় এবং আ আমি বলি আ আসলে আমি কিন্তু কবিতা লিখছি দীর্ঘদিন থেকে। বই বের হয়েছে কিন্তু আমার বলা যায় আ অনেক পরে। অনেক পরে, আমার হ্যাঁ। ১ম কবিতা ছাপেন কিন্তু দাদাভাই রুকুনুজ্জামান খান ইত্তেফাক পত্রিকায়। আমি এটা ও, এইজন্য বলবো যে এখন আমি দেখতে পাই তরুণ কবিরা মানে দুটো একটা লেখার পরেই বই বের করার জন্য কিন্তু পাগল হয়ে যায়। তো আমি এটা এইজন্য বলবো যে তরুণদেরকে বুঝতে হবে কবিতা তো সহজ জিনিস না। আমি ক্লাস 5 থাকতে কবিতা লেখা শুরু করেছি। আর লোকাল পত্রিকাগুলোতে আমার লেখা আসতো। আমি প্রতি সপ্তাহে কবিতা পাঠাতাম ইত্তেফাকে। তখনকার জি, মধ্যে সবচেয়ে নামকরা ছিল ইত্তেফাকের সাহিত্য পাতা এবং কচিকাঁচার আসর। এবং জি, জি। আপনি জানেন, অবাক হবেন, বছরে প্রায় বোধহয় আমি আ প্রতি মাসে তো ৭-৮ টা করে লেখা পাঠাতাম। এবং আমার কোনো লেখা ছাপে না। আর আমার তো মন খারাপ হতে থাকে এবং আপনি অবাক হবেন, আমি একটা কড়া চিঠি লিখেছিলাম দাদাভাই রুকুনুজ্জামান খানকে। আমার সৌভাগ্য, আমার একজন শিক্ষক ছিলেন সুধান্য কুমার মল্লিক। উনি আমাকে এত সাহিত্য পড়িয়েছেন আর আমাদের স্কুলে প্রচুর সাহিত্যের বই ছিল। রবীন্দ্রনাথ আমি 9-10 এর মধ্যে পড়ে ফেলেছি। বঙ্কিম, রবীন্দ্র, শরৎ এগুলো আমার সব পড়া শেষ। তো সেখানে আমি উনাকে চিঠিতে লিখে বললাম, "আপনাদেরকে আমি কবিতা পাঠাই, আমরা তরুণ কবিরা। আপনারা
লেখা ছাপেন না, অথচ রবীন্দ্রনাথের কাছে সুফিয়া কামাল গেলেন, তাকে তিনি 2 কলম লিখে দিলেন, স্নেহাশিস করলেন, আপনার রবীন্দ্র নজরুলের মতো মূল্যায়ন করতে জানেন না। কি বলবো, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি হঠাৎ একদিন দেখি ডাক পিয়ন আমার কাছে একটা চিঠি এনেছে, সেখানে লেখা রুকনুজ্জামান খান, দৈনিক ইত্তেফাক, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা। আমার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। খুলে দেখি রুকনুজ্জামান খান লিখছে সাইদ আবু বকর সিদ্দিক নামে। তখন আমি লিখি, তুমি মন খারাপ করো না, আমরা রবীন্দ্র নজরুল মাত্র লেখক নই, তবে আমরা ভালো লেখা পেলে অবশ্যই ছাপবো, তোমার লেখা আরো ভালো হতে হবে, তুমি আরো ছন্দ জানো, আরো শেখো। এবং ওই এর পরে আল মুজাহিদিন আমাকে একটা চিঠি লিখেছিলেন, ইত্তেফাকের সাহিত্য সম্পাদক, তুমি ছন্দের পরে বই পড়ো, কবিতার ক্লাস পড়ো, ছন্দ সমীক্ষণ পড়ো। এবং আমি পড়লাম, এবং 88 সালে আমার প্রথম লেখা কিন্তু ছাপে দাদাভাই রুকনুজ্জামান খান। এবং এখনো অনেকে বলে যে আসলে এটা একটা কবিতা যেটা আমার প্রণয় প্রথম পাপের শেষে আমি রেখেছি। সে 88 সাল থেকে ছাপা হয়, 92 সাল থেকে জাতীয় পত্রিকা আমার কবিতা আসে, আমার গুচ্ছ কবিতা। আমার বাংলাদেশে কোনো পত্রিকা নাই যেখানে আমার কবিতা ছাপা হয়নি। গুচ্ছ কবিতা ছাপা হয়েছে সংবাদে, কিন্তু আমার বই বের হয়েছে কিন্তু 1996 সালে। এবং যারাই বলে, যারা পড়ে, আমার এই বইটা অনেক কয়েকটা এডিশন বের হয়েছে। প্রণয়ের প্রথম পাপের কবিতাগুলো জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে। আচ্ছা, প্রণয়ের প্রথম পাপ এটার নামকরণের সার্থকতা কি আসলে? প্রণয়ের প্রথম পাপ কবিতাটা তো আসলে নামের নামের একটা ব্যাপার আছে কি, কবিরা তো শব্দ নিয়ে খেলা করে। কবিতায় দুটো জিনিস কাজ করে, একটা হলো অলংকার শাস্ত্র, আর একটা হলো তার ছন্দ অলংকার। হ্যাঁ, তার ছন্দ। তো নামটা হলো প্রণয়ের প্রথম পাপ। আমি রেখেছি, আব্দুল মান্নান সৈয়দ যখন এই বইটা হাতে নিলেন, আমার মনে আছে, তো উনি বইটা হাতে নিয়ে বললেন, বাহ, এত সুন্দর নাম, প্রণয়ের প্রথম পাপ, একটা অনুপ্রাস আছে, ইংলিশে বলে এলিটারেশন। প্রণয়ের প্রথম পাপ কবিতাটা কিন্তু আমি লিখেছিলাম একটা বিস্ময়কর কাহিনী নিয়ে। এটা একটা মিথের পরে লেখা তো। আমার কিন্তু এই বিখ্যাত কবিতাটা ইসলামিক একটা মিথের পরে লেখা। সেটা হলো হাবিল ও কাবিলের হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল। প্রেমের কারণে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এটাই ছিল প্রণয়ের প্রথম পাপ। আকলিমাকে পাওয়ার জন্য হত্যা করেছিল। তো আমি শুধু সেটাকে নিয়ে এই কবিতাটা লিখলাম। তো এটা সিম্বলিক হয়ে গেল, আমি মিথটাকে বাঁচিয়ে তুললাম। তৃতীয়ত হলো, কবিতা তো আসলে এক ধরনের কাবিলের মতো কাজ। এই কাজের যে নামে, তার পরিণতি খুব ভয়াবহ। আল মাহমুদ ভাই, আমার মনে আছে, আল মাহমুদ ভাইয়ের কাছে একটা মেয়ে এসে বলল আমি কবিতা লিখি। আল মাহমুদ বললেন, সাবধান হয়ে যাও, কবিতা লেখো, কবিতা কত সহজ জিনিস, বহু ভোগান্তি আছে তোমার, বহু ভোগান্তি। আমার আজকে কবিতার বয়স অনেক দিন। কবিতা কি মানুষকে ঘুমাতে দেয়? কবিতা কি মানুষকে শান্তি দেয়? কবিতা সেকে আনার জিনিস, এটা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মনির রত্ন এইগুলো খুঁজে আনতে হবে। এটাই। তো আপনার বই আছে, বইগুলো কি আপনার সাথে আছে? দুই একটা বই একটু আমার কাছে। আমার বই সবগুলোই আছে, তো দুটো একটা বই আমি দেখাতে পারবো। আমার যে প্রথম যে কাব্যগ্রন্থটা, সেটা হলো প্রণয়ের প্রথম পাপ। এটা হলো আমার প্রণয়ের প্রথম বা প্রথম কাব্যগ্রন্থ। এটার সেকেন্ড এডিশন, প্রথম এডিশনটা বের হয়েছিল আপনার 1996 সালে। সেকেন্ড এডিশন বের হয়েছিল 2008 সালে। আমার শ্রেষ্ঠ কবিতা বের হয়েছে, শ্রেষ্ঠ বাছাই করা কবিতা নিয়ে শ্রেষ্ঠ কবিতা বের হয়েছে। আমার সম্পাদনায় কিন্তু বাংলাদেশের বড় একটা বই বের হয়েছে, আধুনিক বাংলা কবিতা। এই বইটা বের হয়েছিল 2009 সালে। আর 2019 সালে এর সেকেন্ড এডিশনটা বের হয়েছে। অনেক বড় বই এটা, বা আপনি আধুনিক কবিতা পাবেন 30-এর দশক থেকে 90 দশক পর্যন্ত। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ,
আসাম, ত্রিপুরা, এই 4টে অঞ্চলের বাছাই করা কবিতা। জি। তরুণরা বইটা পড়তে পারে। মধুসূদনের কবিতা আমি বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেছি। এটা বই বের হয়েছিল 2009 সালে। আল মাহমুদের সোনালী কাবিন আমি দ্য গোল্ডেন কামিন নামে আমি অনুবাদ করেছিলাম। এটা ছিল আসলে একটা চ্যালেঞ্জ। এই বইটা কিন্তু বের হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। আইপ্রোক্লেম প্রেস এই বইটা বের করেছিল 2010 সালে। আর আমার কিছু প্রবন্ধের বই আছে, আর আমার কিন্তু 4টা ছড়ার বই আছে। ছড়া দিয়ে শুরু করেছিলাম। ছড়া কিন্তু আমি লিখি, আর অনুবাদ, এগুলোই মূলত আমার কাজ আরকি। আর আচ্ছা। মহাকাব্য তো আমি আহ সে বিষয়ে মধুসূদন। আমরা আসবো। সেই আচ্ছা, বিষয়ে আমরা কথা নিয়ে আসবো হ্যাঁ। দর্শকের উদ্দেশ্যে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাহিত্যের আলাদা বৈশিষ্ট্য কি যা পাঠককে কাছে টানতে সহায়তা করবে? আমার সাহিত্যের আমার বিশেষ করে আমি তো সাহিত্য বলতে আমার প্রধান কাজই আমি মনে করি কবিতা। জি, জি। আমার কবিতার বিশেষ বৈশিষ্ট্য যেটা হলো, আমার কবিতা আমি আমার বিশ্বাসের অঙ্গন থেকে লিখি। আমার কবিতা দেখলে বোঝা যায় যে এটা সাঈদ আহমেদের কবিতা। আমার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো আমার বিশ্বাস, আমার ঐতিহ্য, আমার দেশ, আমার মাটি এবং মানুষ, এগুলো আমার কবিতার মূল বিষয়। মানবিক প্রেম, আমার প্রচুর প্রেমের কবিতা আছে। মানবিক প্রেম, এগুলো আমার কবিতার মধ্যে আসে। এবং আমি একটা কথা বলি, আমার কবিতার মেন বৈশিষ্ট্য, আমার কবিতার মধ্যে আপনি কখনো মিথ্যাচারিতা পাবেন না। আমি হৃদয়ে যা বিশ্বাস করেছি, অকপটে আমি তা প্রকাশ স্বীকার করেছি, করেছেন। স্বীকার এটাই করেছি। কবিতার এতে যদি কারো মনক্ষুণ্ণ হওয়ার কারণ হয়ে থাকে, আমি সেটা কিন্তু পরোয়া করিনি। আমি করি না। দেশকে ভালোবাসি। এই দেশ মৃত্তিকা আমার প্রচুর কবিতার মধ্যে এসেছে, এবং আমি কিন্তু মুজিবনামা লিখেছি। আমি কিন্তু হ্যাঁ, কারোর দিকে হ্যাঁ। তাকাইনি যে আমার গত বইমেলায় পেয়েছিলাম। তাই তো। জি। তো এটা এখন শুনলাম আপনি বললেন। তো আপনার নিজের ২ টা কবিতা শুনতে চাই আমরা। নিজের। আমার কবিতা শুনতে চান, ধন্যবাদ। পাঠকদের আসলে খুব ভারী কবিতা। আর আমি ভালো আবৃত্তিকারও নই। থ্যাংক ইউ। আমি কবিতা ২ টা কবিতা শোনাবো। যে কবিতা বাংলাদেশে আমাকে ১ম প্রতিষ্ঠায় দিয়েছিল, যে কবিতাটা, আসলে এটা কিন্তু ছড়া। কিন্তু আসলে আল মাহমুদও বলতেন ছড়া বলে আসলে কিছু নাই। সবই হলো কবিতা। সব কবিতা, কিছু হ্যাঁ। কবিতা ভারী, কিছু কবিতা সরল ভাষাতে থাকে। আমার জি, জি। ১ম যে লেখাটা দাদাভাই রুকনুজ্জামান খান ছেপেছিলেন, এই কবিতাটা পড়লে বোঝা যায় যে আমার মন মেজাজ মানসিকতা আসলে কি। জি। এর নাম ছিল আকাঙ্ক্ষা। শুনছি আমরা। আমি যদি হতাম নদী, সাগর দেখে আসতাম, চাঁদ হলে ওই নীল আকাশে হাসি মুখে ভাসতাম। মেঘ হলে যে খরার দেশে ধান পাকে জল ঢালতাম, প্রদীপ হলে আধার ঘরের কোণে আলো জ্বালতাম। যদি আমি শস্য হতাম, সোনা হয়ে ফলতাম, আগুন হলে অত্যাচারীর শরীর জুড়ে জ্বলতাম। কিন্তু যদি ক্ষেপণাস্ত্র হতেই আমি পারতাম, বিশ্বে যারা যুদ্ধ আনে তাদের আগে মারতাম। এটা ছিল আমার বাংলাদেশের কোন জাতীয় পত্রিকায় প্রথম লেখা। ইত্তেফাকে ওই দিন একটা লেখায় ছাপা হয়েছিল আমার এই লেখাটা, এবং এই লেখা ছাপা হওয়ার পর আমাকে অনেকেই বলে যে, না তুমি সাধুবাদ ভালো জানিয়েছি। লিখেছো। আমরা তো আরো ২-১ টা শুনবো আমরা। আমরা আরো একটা কবিতা লেখা শুনবো। আমার তো আসলে অতি অনেক সংগ্রহে কবিতা থাকে। আছে জনপ্রিয়। আপনারা যদি যদি এখন শুনতে চান, আপনার প্রণয়ের প্রথম পাপ কবিতা শুনুন। প্রণয়ের প্রথম পাপ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রণয়ের প্রথম পাপ কবিতা তো আসলে এখন আমাকে বলে যে আল মাহমুদের সোনালী কাবিন আর আপনার হলো প্রণয়ের প্রথম পাপ, এটাকে আপনার অতিক্রম করতে পারেননি। এটা হলো জি, তরুণ জি। বয়সের লেখা, যৌবনের লেখা, খাঁটি কবিতা আর কি, হৃদয় থেকে বের হয়ে আসে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতো কি, কবিতা হলো কি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, মানে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয় থেকে যা বের হয়ে আসে তাই হলো তাহাই কবিতা। কবিতা। আমি প্রণয়ের প্রথম পাপ কবিতাটা আপনাদের শোনাই, যেহেতু এই কবিতাটা অনেকে শুনতে চায়।
জি, শুনছি। এই কবিতা মনে রাখবেন, প্রতিটা কবিতায় কিন্তু একটা স্পিকার থাকে। এই কবিতায় কথা বলছে কাবিল আকলিমার উদ্দেশ্যে। মানে এটা জি, একটা ভয়াবহ ব্যাপার। আকলিমার পক্ষ নিয়ে কাবিলের পক্ষ নিয়ে কিন্তু আমি কবিতাটা লিখেছিলাম। আকলিমাকে পাওয়ার জন্য সে হাবিলকে হত্যা করলো, তারপরে সে আকলিমার উদ্দেশ্যে কথা বললো। আমরা শুনছি কবিতা। সে যাই বলুক, তুমি কেন বললে না ভালোবাসা পাপ নয়? তুমি কেন প্রণয়ের এজলাসে দুদণ্ড দাঁড়িয়ে বললে না একটি বারো, যে ভালোবাসে সে খুনি হয়, অগ্নি হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, পারো তাকে হত্যা করে ফেলো, নির্বাসনে দাও, কিন্তু কেউ পাপিষ্ঠ বলো না তাকে। হাবিল কি আমার চেয়েও বেশি পারত তোমাকে ভালোবাসা দিতে আকলিমা? হাবিল কি আমার চেয়েও বেশি সুপুরুষ ছিল, যুদ্ধবাজ প্রেমবাদী? হাবিল কি আমার চেয়েও প্রেমের কাঙা? আমি তো তোমার জন্যই নির্মম প্রস্তরের একঘায়ে টুকরো টুকরো করে দিলাম কাচের গ্লাসের মতো সহদরের মস্তক। সহদরের রক্ত বৃষ্টিতে স্যাঁতসেঁতে করে দিলাম শস্যের ক্ষেত। এবং তোমার জন্যই তো আকলিমা জীবনের কোলাহলে দাওয়াত দিয়ে নিয়ে এলাম বর্বর ঘাতক মৃত্যুকে। আমার কি দোষ বলো? তুমি কেন টসটসে আঙুরের মতো এত লোভনীয় হলে? টুকটুকে আমের মতোই তুমি কেন উলঙ্গ সুন্দর হলে এত? চোখে মুখে ঠোঁটে শ্বেত পায়ে সুন্দরের অগ্নি মেখে উনুনের মতো কেন উত্তপ্ত করতে থাকলে আমার যৌবনের তাওয়া, ঝলসাতে থাকলে নির্মম হৃদয়ের রুচি? আমি তো তোমার জন্যেই অগ্রাহ্য করলাম পিতার আদেশ, আলো ও অন্ধকারের রাজার হুকুম। অথচ হৃদয়হীন বলে কি অদ্ভুত তুমি প্রত্যাখ্যান করলে আমাকে। আমি তো তোমার জন্যই রুদ্র হলাম, ঘাতক হলাম, অথচ পাতকী বলে কি আশ্চর্য তুমি জঞ্জালের মতো ছুঁড়ে মারলে আমাকে অন্ধকার ডাস্টবিনে। আকলিমা, প্রণয় কি পাপ? প্রণয় কি কোনো নিষিদ্ধ গ্রন্থ? এটাই তো আমার প্রণয় প্রথম পাপ। আসলেই অসাধারণ এবং শোনার মতোই কবিতা এবং বেঁচে থাকার মতো কবিতা, যে কবিতা আপনার প্রণয়ের প্রথম পাপ। হ্যাঁ, প্রণয়ের ভালো প্রথম লাগলো। পাপের ভিতরে দেখতে পাবেন কবিতার ছড়াছড়ি, একেবারে তারুণ্যের ভয়াবহ একটা ব্যাপার আছে আর কি। জি, শুনলাম আপনার কবিতা। আহ, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। জি, আপনার পেশাগত জীবন সম্বন্ধে একটু জানতে চাই। আহ, আমি আসলে এই পর্যন্ত আমার পেশা এই পর্যন্ত দুটো পেশায় আমি ঢুকেছি। জি, জি। আমি ছাত্র জীবন শেষ করেই কিন্তু সাংবাদিকতা করেছি 1 বছর, এটা কিন্তু অনেকেই জানে না। আমি জি, জি। মাস্টার্স পাশ করেই সাংবাদিকতা করেছি, মানে আমি পাক্ষিক পালাবদল পত্রিকার কিন্তু সহকারী সম্পাদক হিসাবে 1 বছর ঢাকাতে অবস্থান করেছিলাম। এটা এই কত সনে পত্রিকা, এটা? এটা ছিল 1988 সালে। উনিশশো অষ্টআশি। অষ্টাশি থেকে 1999 আমি 1 বছর, 1 বছরের হয়তো কিছু বেশি সময় আমি এই পাক্ষিক পালাবদল পত্রিকার সম্পাদনা করি। এবং এই সম্পাদনা করতে যে বাংলাদেশের অনেক গুণীজনের সাথে মেশারও কিন্তু আমার সুযোগ হয়েছে। সৈয়দ আলী সুযোগ হয়েছে। জি, জি। আব্দুল মান্নান সৈয়দ স্যার তো আমার অফিসে বসেই প্রবন্ধ লিখতেন অনেকেই। এবং তারপরে কিন্তু আমি শিক্ষকতার পেশায় চলে আসি, কারণ ঢাকার জীবনটা সত্যি বলতে কি আমার একটু ভালো লাগেনি। মানে আমার লোহার প্রকৃতির জন্য বাসর, আসলে লোহার বাসর। হ্যাঁ, ছটপট করেছে মন। তারপরে আমি শিক্ষকতা পেশায় কিন্তু চলে গেলাম ওই ফৌজদারহাট ক্যাডেট কলেজে। প্রথমে ইংরেজি প্রভাষক হিসাবে গেলাম। এবং আপনারা অবাক হবেন, আমার কিন্তু, আমাকে দেখে কি মনে হয় জানি না, তবে আমার কিন্তু বহু ছাত্র এখন লেফটেন্যান্ট কর্নেল মেজর বাংলাদেশে আছে, কারণ ক্যাডেট কলেজ আমি 4.5 বছর শিক্ষকতা করেছি ওই সাগরের পাড়ে, ওই পাহাড়ের নিচে ফৌজদারহাট ক্যাডেট কলেজে। তো ফৌজদারহাট ক্যাডেট কলেজ আমাকে প্রায় মেরে ফেলেছিল একেবারে, মানে হত্যা করা যাকে বলে। কারণ হলো, কিরকম? মানে এত শৃঙ্খলা, পথে ঘাটে চলতে গেলেও যেন
পারমিশন লাগে। আমার মনে হলো যে পাকিস্তানের মধ্যে ছিলাম। ৭১ সালে যে স্বাধীনতা, এটা আমি ৪ বছর হারিয়েছিলাম। সেটা ফৌজদার ক্যাডেট কলেজে, পরে দেখলাম যে এ জীবন আমার নয়, এ জীবন আমার নয়। আমি ওখানে যখন গেলাম তখন আমাকে বলা হলো, "আপনি এখানে এসছেন?" আমার জি, জি। এই ভাইস প্রিন্সিপাল ছিলেন রফিক কায়সার। উনি কিন্তু নামকরা লেখক, প্রাবন্ধিক। উনিও ক্যাডেট কলেজে যে বেশি কাজ করতে পারেন। উনি বললেন, "এখানে মোস্তফা আজিজ এই ক্যাডেট কলেজে যোগদান করেছিল। রেস্ট হাউসে ১ দিন ছিল, ২ দিন ছিল, পরের দিনকে পালায় চলে গেছে।" তো তখন আমার বাচ্চা-কাচ্চা, আমার ছোট বাচ্চা আছে, আমি পালাতে পারিনি। পরে বিশেষ পরীক্ষা দিয়ে তো আমি সরকারি কলেজে এখন অধ্যাপনা করছি। আ আমি লালন শাহ কলেজে ঝিনাইদহে শিক্ষকতা করেছি। এখন শিক্ষকতা পেশায় সহযোগী অধ্যাপক হিসাবে আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে আ বর্তমানে অবস্থান করছি আরকি। চলমান এটা এখনো আছে এখন এটা। সুন্দর জীবন, ছাত্রদের মধ্যে আছি। মানে তরতাজা এক লাইফ আমি লিড করি, খুব আনন্দের। এটা চলমান থাকুক এই কামনাই করি। হ্যাঁ, আপনার ধন্যবাদ। পারিবারিক জীবন সম্পর্কে জানতে চাই। পারিবারিক জীবন, কয় ধন্যবাদ। ছেলে-মেয়ে ওরা কে কি করছে তারা? আমি বিবাহ আমি কিন্তু বিবাহ করেছি খুব, বা লেখাপড়ার সাথে বিবাহ করেছি। কারণ সাথে চাকরি পেয়ে গেছিলাম। আ আমি বিবাহ করেছি ১৯৯৮ সালে বিয়ে করেছি। আমি বিবাহ করেছি নাটোরে। জি, আমার আ মিসেস নাটোরের মেয়ে, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা শিক্ষিকা, রসায়নে মাস্টার্স পাস করা। আমার জি, ৩ টা সন্তান আল্লাহ তাআলা এই পর্যন্ত দিয়েছেন। তার মধ্যে আমি খুব ভাগ্যবান। আমার ২ টো মেয়ে আছে এবং ১ টা ছেলে আছে। আমার বড় মেয়েটা আ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলিতে এবার পড়ছে। 3rd সেমিস্টারে পড়ছে। ছোট মেয়েটা আ রাজশাহী কলেজে, বাংলাদেশের ১ম কলেজ রাজশাহী কলেজের সেরা কলেজে, ওখানেই ও ইন্টারমিডিয়েট 2nd ইয়ার পড়ছে। এবং আমার একটা ছেলে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আ শীষ মোহাম্মদ। আমার বড় মেয়ের নাম না বললে আবার মাইন্ড করতে পারে। বড় মেয়ে হুমায়রা তাসনিম, ছোট মেয়ে মাইমুনা তাসনিম নুসাইবা, এবং আমার ছেলে হলো শীষ মোহাম্মদ। সে ক্লাস 6 এ পড়ে রাজশাহী কলেজে কি স্কুলে। তবে বিশেষ একটা ব্যাপার হলো, আল্লাহ আমাকে ভাগ্যবান করেছেন। আমার এই ছেলে কিন্তু ক্লাস 3 তে থাকতে হাফেজ হয়েছিল আরকি। হাফেজ হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে হাফেজ। আমি প্রতিদিন ২ পারা করে তা শুনি। আল্লাহ তাআলা আসলে কি নিয়ামত যে কোরআন দিয়েছে, আমি বুঝতে পারব না যে এত বড় গ্রন্থ মানুষের মেমোরিতে কি করে থাকে। এটা এটা আল্লাহর আল্লাহ ইহসান। এটা আল্লাহরই। এটা হলো, দোয়া করেন আমার এই ৩ টা সন্তান নিয়ে যেন আল্লাহ তাআলা তো আমাকে। নামগুলো তো সুন্দর আপনার ছেলে-মেয়ের। শীষ মোহাম্মদ যে নামটা খুব সুন্দর নাম। এই নামটা কে রেখেছিল? নামটা আমি রেখেছি, কারণ হলো হ্যাঁ। আ নবীদের নামের সাথে রেখে দিলাম। আমার নিজের নামও, আমার তো আসল হয়েছে কি, কিছু তো জি, নাই। জি। মনে করেন আমার কোনো আমল নাই, কারণ বিশ্বাস দৃঢ় না। আমার শুধু একটা বিশ্বাসের নাম। হাসরের ময়দানে যদি বলে যে না, আবু বকর নামে কাউকে জাহান্নামে পাঠাই দেওয়া যাবে, তাহলে দিয়ে দেবে, সমস্যা কি? তো শীষ মোহাম্মদ নাম রেখেছিলাম আল্লাহ রাসূলের নামের সাথে, ২ নবীর নামের সাথে ওর নাম যুক্ত করা। তো আমি আসলে ঐতিহ্যবাদী তো, জি, জি। ঐতিহ্যবাদী। আমার ছেলের নাম আমি মানে আপেল, লিচু এরকম রাখতে চাইনি। কারণ আমি চেয়েছি যে সে তার ঐতিহ্যের সাথে থাকুক। এটা হলো বাঙালি মুসলমানের, এটাই হলো বৈশিষ্ট্য। তাকে দেখলেও চেনা যায়। তার নাম এটাই স্বাতন্ত্রতা আমাদের। এটাই হলো স্বাতন্ত্র্য। এখন অনেকের নাম শুনি, এমন এক নাম বোঝা যায় না। তো এরকম জি, একটা জি। অদ্ভুত আ সৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে দেখে যেন চেনা যায় যে উনি বাংলাদেশী, উনি বাঙালি মুসলিম, উনি একজন মানুষ। এগুলোর জন্য চেনা যায়। জি। আচ্ছা, আপনার শুনলাম আমরা আসলে আ এই ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার ছিল এবং আমরা জেনে নিলাম। দর্শকরাও জেনে নিল। এখন আপনার দৃষ্টিতে কবিতা আসলে কি? কবিতা লিখলেই কি কবি হওয়া যায়? আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাতির কাছে কবিদের কর্তব্য কি? হ্যাঁ, আপনি অথবা একটা দায়িত্ব কি? প্রশ্ন করেছেন। আসলে কবিতা কি জিনিস, এর এক কথায় উত্তর দেওয়া তো আসলে একেকজনের কাছে কবিতা একরকম। দৃষ্টিভঙ্গির যেমন ফারাক আছে। ওয়ার্ডসওয়ার্থ বলেছে, "Poem is a spontaneous overflow of powerful feelings." কবিতা জি, জি। হলো
শক্তিশালী আবেগের একটা স্বতঃস্ফূর্ত বিস্ময়। বিস্ময়, মালার হ্যাঁ। বলছে শব্দই হলো কবিতা। আবার শেলি বলেছে কবিতা হলো এক ধরনের আইন। অর্থাৎ কবিতা এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ। আমার কাছে কবিতা হলো সত্যের বহিঃপ্রকাশ। আমি আপনাকে একটা বলেছি, আমি কখনো কবিতায় মিথ্যা কিছু লিখিনি। লিখেন না। মিথ্যা দিয়ে কবিতা হয় না। মিথ্যা দিয়ে অন্তর কবিতা। থেকে যে সত্য আসে, এই সত্যের বহিঃপ্রকাশ হলো কবিতা। এটা একটা বিশ্বাসের ব্যাপার। আপনি দেখবেন এই যে বিশ্বাসটা আমাদের যদি বলেন যে সুভাষ মুখোপাধ্যায়, উনি একজন ভালো কবি। কারণ কি? তিনি তার বিশ্বাসের অঙ্গন থেকে তার কবিতা লিখেছেন। নিজস্ব সুতরাং স্টাইল আছে, নিজস্ব তার একটা। মনের সত্য উনি প্রকাশ করেছেন। এটা আপনাকে স্পর্শ করবে। কবিরা হলো তো, কবিদের যে শব্দের অর্থ, কবিরা হলো এক ধরনের হলো আহ মানে পথপ্রদর্শক, তারা দূরদ্রষ্টা, যারা দূর দেখতে পায়। কবি শব্দটা এসেছে, তারা এক অন কাইন্ড অফ ফিলোসফার, তারা দূর দেখতে পায়। দূর কারা দেখতে পায়? যারা ভবিষ্যৎ পর্যন্ত তারা চলে যায় এবং জাতিকে সতর্ক করতে থাকে। এরা মিথ্যাবাদী রাখালের মতো ওই বাঘ বাঘ বলে চিৎকার করে। সমস্ত কবিরাই হলো জাতিকে পথ দেখায়। যে কবি জাতিকে পথ দেখাতে পারে না, সে কবি জাতীয় কবি হতে পারে না। নজরুল আমাদের জাতীয় কবি। পথ কবিদের কাছে দেখিয়েছে। নজরুল বুঝিয়ে গেছেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। কি অসাধারণ কথা! মানে তুমি পাখির সাথে তুলে করেছে, বলবো তুমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হ্যাঁ, আহ আজ সকাল হবে নাকো, মানে রাত পোহায়নি তাই বলে কি সকাল হবে নাকো? আমরা জি, জি, যদি জি। না জানি মা কেমনে আমি সকাল হবে, তোমার তোমার ছেলে। ছেলেই উঠলে মাগো, রাত পোহাবেই তবে। এটা এটা আপনি দেখেন, একটু জাতিকে জাগাচ্ছে। উনি কবিতা লিখেছেন, ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোট রে, তুরি হাল খুরি পাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো। তার মানে কি? সমগ্র পৃথিবীতে জাহাজ চলছে, সভ্যতা চলছে। হে আমার খুকু, হে আমার দেশ, তুমি এখনো ঘুমিয়ে আছো? জেগে ওঠো। খুকু, জাতিকে জাগানোর জন্য যা যে দায়িত্ব, এটা হলো কবিদের। রবীন্দ্র নজরুল এগুলোতেই করেছে। কোন কবিতা আলাল মাহমুদ বলতেন, আরে ভাই রোমান্টিক প্রেমের কবিতা 2-3 লাইন লেখা যায়, কিন্তু কবি হওয়া অত সহজ না। কবিতা হওয়া অনেক কঠিন। কবিতার দায়িত্ব বহু। কবির মধ্যে থাকবে দেশ, কবির মধ্যে থাকবে মানুষ। ডুবিছে মানুষ সন্তান মোর মা, নজরুলের মতো বলবে। হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। মোর ভাই। তার মধ্যে মানুষ থাকবে। আরে কে হিন্দু কে মুসলিম? মানুষ। মানুষ। আগে তো তো মানুষ। দায়িত্ব হলো জাতিকে জাগানো, জাতির জন্য কারা, দেশের জন্য কারা, কাজ করা। আমি অবাক অবাক হই, আমার কাছে একজন এক কবি আসলো। কবি এসে বললো, আমার আধুনিক বাংলা কবিতা সংকলন জন্য বললেন, দেখেন আমার বাংলাদেশে কোনো সংকলন কবিতা যায়নি, আপনি আমার কবিতা দেখেন রাখা যায় কিনা। তার কবিতা আমি পড়লাম, সুন্দর ছন্দ জানি। আমি বললাম যে ঠিক আছে, আপনি পরে আসেন। আসলো, আশা করে দেখেন আপনার কবিতা তো হচ্ছে না। কারণ কি? আরে আপনি একটা মুসলমানের ছেলে, আপনার কবিতার ভিতরে এত উলুধ্বনি আর এত ঈশ্বর আমি দেখতে পেয়েছি, সিঁদুর দেখতে পেয়েছি, আপনার কবিতা হচ্ছে না। আপনার এখানে নাম লিখে দেন গণেশ চক্রবর্তী, তাহলে কিন্তু কবিতা ঠিক আছে। গৌণ সমাজ ব্যবস্থার ফল আরকি। তো এই যে মানে নিজেকে না চেনা, নজরুল বলেছিল সহসা আমারে চিনিয়াছি আমার খুলিয়া খুলিয়া গিয়াছে সব। গিয়াছে সব বাদ। আরে নিজেকে চিনতে হয়। নিজেকে চিনতে গেলে তার মানুষের মধ্যে থাকতে হবে। আমি সাইদ আবুবকর মানে যশোর, কেশবপুর, বাংলাদেশ, এই রাজশাহী, এই ঢাকা, এই মৃত্তিকা, এই পদ্মা, এই যমুনা, এর বাইরে সাইদ আবুবকর নাই। এর বাইরে সাইদ আবুবকর আছে কি? সমগ্র পৃথিবীর মানুষ। এইখানে আমার কোনো আপোষ নাই। কবিদের কাজ হলো জাতির জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, মানুষের হৃদয়কে জাগানো, সৌন্দর্যবোধ জাগানো। জি, আপনি যথার্থই বলেছেন। আপনি যথার্থই বলেছেন এবং আ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাহিত্যের কোন বিষয়টা আপনাকে বেশি মনোযোগী করে?
আসলে সাহিত্যের তো অনেক অঙ্গন আছে। সাহিত্য আসলে আপনি যদি আমরা তো ধরেন বিশ্ব সাহিত্য পড়াই। আ আপনি যদি দেখেন যে সাহিত্যের ১ম যে গ্রন্থ সেটা হলো পোয়েটিক্স। অ্যারিস্টটলের পোয়েটিক্স মানে কাব্যতত্ত্ব। জি, জি। আগেকার দিনে প্রাচীন গ্রিক সাহিত্যে সবকিছুকে কবিতা মনে করা হতো। এটা কিন্তু অবাক হবেন। নাটকও ছিল কবিতা, মহাকাব্য কবিতা, গানও ছিল কিন্তু কবিতা। পরবর্তীতে এইগুলো কিন্তু আস্তে, আস্তে নানা শাখায় রূপান্তরিত হয়েছে। তো এগুলো পরে সনেট এসেছে, আমরা পরবর্তী দেখছি গীতি কবিতা পাচ্ছি। গীতি কবিতা আগে ছিল। পরে আমরা ছোট গল্প দেখতে পাচ্ছি, পরে আমরা উপন্যাসও পেলাম। তো আমি যেটা মনে করি আমার সাহিত্যের মধ্যে যে সত্তা, এটা আসলে আ আ ছন্দের যে ব্যাপারটা, ভাষার যে নিখুঁততা, শৈলী, এটা আমার রুচির মধ্যে বেশি কাজ করে। যেজন্য সাহিত্যের আমার সবচেয়ে আগ্রহের জায়গা কিন্তু কবিতা। এবং আমার মনে হয় যে আমি তেমন কোনো খেলাই হয়তো অত পারি না। যেমন একেকজনের ক্ষেত্রে এখন মেসি ভালো ফুটবল খেলে। কিন্তু মেসিকে দিয়ে তো আর ক্রিকেট হয় না। আমাদের সাকিব দুরন্ত ক্রিকেট খেলেন। কিন্তু সাকিবের কাছে ফুটবলের রেজাল্ট কিন্তু আমরা আশা করতে পারি না। তো জি, আমার জি। আগ্রহের জায়গা হলো কবিতা এবং আমার মনে হয়েছে আমার পৃথিবীর মানুষকে কবিতার মধ্য দিয়ে গল্প শোনানোর কিছু বিষয় আছে, যেগুলো আমি আমার হৃদয় দিয়ে লিখে যাওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি কেউ কান পেতে রাখে, সে শুনবে আর তখন হয়তো অবাক হবে, উনি এত সালে বসে লিখেছিলেন, আমরা এতদিন পরে পড়ছি। মূলত কবিতায় আমার বেশি আগ্রহের জায়গা। উম না ঠিক আছে। আপনি আসলে যথার্থই বলেছেন। প্রশ্ন যেমন উত্তর যথার্থ তেমনই আমি পেয়েছি এবং দর্শকরাও তেমনই পেয়েছে আশা করি। হ্যাঁ, এ ধন্যবাদ, ধন্যবাদ। এবারে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আজকাল দেখা যায় একটা রাষ্ট্রীয় পুরস্কারের জন্য এদেশের লেখকদের মানে সবাই না, আমি সবাইকে বলছি না, তদবিরবাজির সীমা পরিসীমা থাকে না একটা রাষ্ট্রীয় পুরস্কারের জন্য। দেখা গেছে অনেক সময় পুরস্কারের জন্য বোতল বোতল মদ উজাড় করে দিতেও কার্পণ্য করে না। এগুলো এমনটাও শোনা যায়। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে মানে আমি মাঝে, অনেকে মাঝে আবার আরেকটু যুক্ত করে দিই। সেটা হচ্ছে অনেকে মানে দেখা গেছে যে তার মন মানসিকতা তার হয়তোবা ডানপন্থী লেখক হিসেবে বেড়ে উঠেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সে বামপন্থী হওয়ার চেষ্টা করছে। পুরস্কার পাওয়ার জন্য আরকি। হ্যাঁ, এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন আসলে? আ আমি আমি বলি আসলে এই আ একটা ব্যাপার কিন্তু আমার মাঝে, মাঝে ভাবি, একটা পাখি যখন গান গায়, জি, জি। এখন ধরেন সে একটা ভালো গান গাচ্ছে। এখন লোকে তাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না। এখন যদি স্বীকৃতির জন্যে পাখিটা ব্যস্ত হয়ে পড়ে, তাহলে গান গাবে কোন সময়? একজন কবির কাজ কি পুরস্কারের পিছনে দৌড়ানো? এই ব্যাপারটা হয়েছে আমাদের দেশে শুরু হয়েছে এখন থেকে আ এ আমাদের দেশে শুধু না, এটা সর্বত্রই চলছে। নোবেল পুরস্কারটা এখন বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে, হ্যাঁ। নোবেল পুরস্কারের জন্য তদবির চলছে। বিভিন্ন রাষ্ট্রের থেকে তদবির চলছে এবং পৃথিবীতে বিস্ময়কর ব্যাপার হলো এমন অনেক কবি সাহিত্যিক রয়েছেন যারা নোবেল না পেয়ে মরে গেছেন। তারা বেঁচে ছিলেন। লিও জি, জি। টলস্টয় কি মরে গিয়েছিলেন নাকি? লিও টলস্টয় নোবেল পুরস্কার পাননি। আন্তন চেখভ নোবেল পুরস্কার পাননি। তাহলে নোবেল পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে তারা কি যোগ্য লোক কি পেয়েছে? আমাদের নজরুলও তো দেশে পায়নি। অনেকেই পায়নি, অনেকেই পাচ্ছে না এবং আমাদের দেশে আ আ যারা আছেন নোবেল পুরস্কার পাওয়ার জন্য লেখক তো নজরুল। নজরুলের চেয়ে বড় বিপ্লবী কবি কে আছে পৃথিবীতে? এত বড় মানবতাবাদী কবি আমি তো নজরুল আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু চোখে পড়ে না। আর কোন নাম চোখে পড়ে না আসলে। সাম্যবাদী কবিতা কিন্তু আমি সম্পূর্ণ ইংরেজিতে অনুবাদ করেছি। আশা করি এটা ভবিষ্যতে বই আকারে আসবে। আমি তো প্রচুর বিশ্ব সাহিত্য পড়ি। আপনি আ আ আ নেরুদা কি নজরুলের চেয়ে বড় কবি? আপনি জি, জি। আ আ নাজিম হিকমত কি নজরুলের চেয়ে বড় কবি? তা কিন্তু নয়। কিন্তু এরা কিন্তু উপেক্ষিত থেকেছে নানা কারণে। যেহেতু নোবেল পুরস্কারে বড় একটা টাকা রয়েছে এবং খ্যাতি রয়েছে। যখন আপনি নোবেল পুরস্কার পাবেন,
পৃথিবীর সব জায়গায় নিউজ হচ্ছে, একজন 21 পদক পাচ্ছে, সাথে সাথে একটা নিউজ হচ্ছে, তাকে নিয়ে মাতামাতি হচ্ছে, তখন বলবে যে না উনি একজন ভালো কবি, নইলে 21 পদক পাই কি করে, স্বাধীনতা পদক পাই কি করে। সুতরাং এখন আমি অনেককে শুনতে পাই যে পুরস্কার চাচ্ছে, টাকাটাও নিচ্ছে না, এরকমও শোনা যাচ্ছে। আমি জানি না, অনেকে জানতে পাই যে ওনারা বলে যে আমাকে পুরস্কার দিন, টাকা আপনারা নিয়ে নিয়েন, সমস্যা টাকা নাই, দিয়েন না, পুরস্কার পুরস্কার দেন। তার দরকার। অনেকে আমার পুরস্কার নামটা থাক, কিনতে নামটা চাচ্ছে। থাক পুরস্কার হিসেবে। হ্যাঁ, কারণ হলো আপনি হ্যাঁ। ইদানিং পাবেন সাহিত্যটা এখন চলে গেছে, মানে বাটপারদের হাতে চলে গেছে। আমি মাঝে বাণিজ্যিক, মাঝে বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক হয়ে গেছে। আপনি টাকা পয়সা না থাকলে ভালো বইও বের করতে পারবেন না। প্রকাশকরা এখন ধান্দার মধ্যে থাকে। আমেরিকায় থাকেন তো, উনি $100 পাঠিয়ে দিলেন, আর বাংলাদেশ থেকে ঝকঝকে বই বের হয়ে যাচ্ছে। $100 মানে তো হয়ে বহু যাচ্ছে। টাকা। হ্যাঁ, হ্যাঁ। আপনি এটাই হচ্ছে। বড় বড় কবি সাহিত্যিক হলে তো আপনার কবিতা ছাপবে না, আপনার বই করবে না। বলছে আপনার বই করে আমার কি হবে, বই একটা বিক্রি হয় না। প্রকাশকরা এখন বড়লোক। আর আপনি দেখতে পাবেন অনেক কবি সাহিত্যিক আছে তারা বই বের করতে পারছে না। কারণ হলো অত ঝকঝকে বই বলেন। বের করতে গেলে অনেক টাকা লাগে। হুম, তো হুম। এইসব ব্যাপারগুলো হয়ে গেছে। পুরস্কারও হাতে মুঠোয় চলে গেছে। আর কেউ কোনো জায়গায় যেয়ে ঘোষণা করছে, আমি যতদিন আছি উনি এই পুরস্কারটা পাবেন না। মানে ওই চেয়ারটা যতদিন উনি আছেন এই পুরস্কার উনি আর পাবেন না। আর আমি মনে করি কোন কবি সাহিত্যিকের যাদের মেরুদণ্ড আছে, যারা কেঁচো নয়, যাদের মেরুদণ্ড আছে, তাদের পুরস্কারের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। তাদের উচিত পুরস্কারের হলো পিছনে দৌড়ায় না আসলে। কারণ হলো কি, ভালো পাঠক তাই কবিদের চেনে না। আর যারা পুরস্কার দেয়, যারা সাহিত্য বোঝে না, তারা আপনাকে কি করে বুঝবে? তাই তো। গোলাম আলীর গানের পার্থক্য করা আর রথীন্দ্রনাথের গানের পার্থক্য করা কি এক ব্যাপার হলো নাকি? যদি কারো কাছে বলে যে না, আমার কাছে আমার ইচ্ছে রথীন্দ্রনাথ রায় আমার বেশি বড় প্রিয় লাগতেছে, তাহলে বুঝতে হবে যে গানের রুচি তৈরি হয়নি। লালনের গানের চেয়ে যদি আপনার এই হালকা গান যদি এরকম যারা বিচারক, তাদের কাছে পুরস্কার পাওয়ার মধ্যে আসলে কোনো আনন্দ নেই। এই কাজ যারা করছেন, আমি আসলে জানি যে এটা একটা নিম্ন শ্রেণীর মানুষের কাজ। পুরস্কার না পেলে কবির কিছু যায় আসে না। কারণ বিশ্বের বহু বড় কবি আছেন, সাহিত্যিক আছেন যারা পুরস্কৃত হননি, কিন্তু মানুষের কাছে ছড়িয়ে পড়েছেন। জি, জি। আচ্ছা, তো এখন তাহলে কবিদের মধ্যে এত বিভাজন কেন? কবির কোনো দলীয় পরিচয় আছে কি? কবির মূলত আচ্ছা, কোনো দলীয় পরিচয় আছে কি? কবির, হ্যাঁ, কবির দল আছে। সেই দল কিসের দল আমি বলি, সেই দল হলো মানুষের দল। মানুষ তো দুই শ্রেণীর। জি, জি। মানুষের পক্ষে যে কবি থাকে, একটা অমানুষের পক্ষে যারা থাকলো, এই একটা দল। আবার কবির দল আছে, তার দল হলো তার দেশ, তার দেশবাসী। তার দল আছে, সে মানবতাবাদী। কিন্তু ইদানিং একটা জিনিস আমি আমি আমার জন্মটার পর থেকে আমি দেখে আসছি, কারণ আমাকে তো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলে আসতে হয়েছে। বাংলাদেশের বহু পত্রিকা আমার লেখা প্রত্যাখ্যান করেছে, আবার অনেক পত্রিকা আমার লেখা ছেপেছে, অনেক পত্রিকা আমাকে লেখা ছাপার পর আমাকে দেখার পর আর কবিতা ছাপতে চাইনি, এরকম ঘটনাও ঘটেছে। পছন্দ হয়নি মনে হয়। দুঃখজনক ব্যাপার হলো আমি কিন্তু ইদানিং ইন্টারন্যাশনাল রুটে একটু চলাফেরা করছি, এই বহির্বিশ্বে কিন্তু এই ব্যাপারটা তেমন একটা কাজ করে না। লেখা ভালো হলেই হলো সেখানে। এই স্বল্প পরিসরে কিছু লোক কবিদের নিয়ে রাজনীতি করছে। আরে ভাই, কবি তো কবি। আমি এই দলবাজিতে বিশ্বাস করি না। আর ব্যক্তিগতভাবে আমি যেটা বলি, আমার আহ অনেকে আমি প্রকাশ্য কিন্তু বলি, আমি কিন্তু ভাই আহ একটু ব্যক্তিগতভাবে আমার কিছু ব্যাপার আছে, যেমন আমার টোটাল পরিবারটাই, আমার ছেলেটা দেখেছেন কিন্তু হাফেজ, আমি নিজেও কিন্তু 3 চিল্লা দিয়েছি। যদিও আমি একটা সময় ঠয় দিয়েছি না, আমি কোন দলের সাথে নেই। আমি তবে একটা জিনিসের সাথে আমি আছি, আমার ঐতিহ্য, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার দেশ, আমার মাটি এবং মানুষ, পৃথিবী আমার সভ্য নিজস্বতা, আমার নিজস্ব ভূখণ্ডের নিজস্বতা আছে। নিজস্বতা আছে। আর তবে যারা ভালো মানুষ, এর মধ্যে অনেক ভালো রাজনীতিবিদ আছেন, তাদের আমি শ্রদ্ধা করি। তারা অনেক বড় মানুষ আছেন, এর মধ্যে ভালো মানুষও তো আছে, ভালো মানুষও আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর বলেছেন।
এবার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং নজরুলকে মূল্যায়ন করেন কিভাবে আপনি আপনার দৃষ্টি থেকে? আপনার সাহিত্য চর্চা করতে গিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুলকে কিভাবে মূল্যায়ন করেন? অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আসলে বাংলা ভাষার মানে কয়েকটা রত্ন তো। আপনি একটা জিনিস মাথায় রেখেন, তার আগে আমি বলি, মনে করেন একটা সভ্যতা হারিয়ে যাচ্ছে, তখন কি থাকে? তখন কিন্তু সভ্যতা আর শিল্প সাহিত্য ছাড়া আর কিছু থাকে না। কিছুই প্রাচীন থাকে গ্রিক না। হ্যাঁ। সাহিত্যের কি আছে? হোমার আছে, ই আ আ আ বড়, বড় নাট্যকাররা তারা আছেন। বাংলা ভাষার সেরা সম্পদ দুটো, একটা হলো রবীন্দ্র এবং নজরুল। আমি তো বাল্যকালে হলো রবীন্দ্রনাথের সাথে একটা খামখেয়ালি ভাবে রবীন্দ্রের সাথে প্রতিযোগিতা শুরু করেছিলাম। এটা ধরেন জি। একটা বালখিল্য ব্যবহার। কিন্তু বাংলা ভাষার বিস্ময় হলো রবীন্দ্রনাথ এবং নজরুল। এবং সাহিত্যের এদের যে অর্জন, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা অর্জন। রবীন্দ্রনাথ হলো বাংলাদেশ। টোটাল বাংলাদেশকে দেখতে হলে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে ঢুকতে হবে। আমাদের ছোট নদী চলে পথে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আরে বান কি পাবেন? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। রবীন্দ্রনাথ ছাড়া বাংলাদেশ হয় না। মানে ধর্মীয় রবীন্দ্রনাথ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যাবে না। মানে বাংলাদেশকে ধারণ করেছেন রবীন্দ্রনাথ, বাংলাদেশকে ধারণ করেছেন নজরুল। এই নিপীড়িত মানুষের প্রতিভু পৃথিবীতে নজরুলের চেয়ে কিন্তু নাই। আমি অনেক সময় বলেছি যে দুইজন দুই ধরনের কবি তো। নজরুলের মধ্যে যে বিদ্রোহ ছিল, এটা মানবতার বিদ্রোহ। অনেকে বলছে যে ইংরেজ খেদানো আন্দোলন। আরে ভাই, ইংরেজ তো একজন দুঃশাসক। পৃথিবীতে দুঃশাসক সারা জীবনই থাকবে। ওই এটা সৃষ্টি চলমান একটা প্রক্রিয়া, দুঃশাসন চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া, এটা কখনো থামবে না। যেখানে হাবিল থাকবে সেখানে কাবিল থাকবে, কাবিল থাকবে, যেখানে হ্যাঁ। আদম থাকবে সেখানে শয়তান থাকবে। এর ওই কোনো প্রণয়ের প্রথম পাপ, প্রণয়ের হ্যাঁ, প্রথম যে পাপ হয়েছিল সেই পাপের ধারাবাহিকতা। ধারাবাহিকতা। যেখানে মুসা থাকবে সেখানে ফিরাউন থাকবে। ফেরাউন তো থাকবে। নজরুলের এই যে বিদ্রোহ, এটা একটু অসম্ভব। নজরুল আসলে পৃথিবীতে মূল্যায়িত হননি, এটা দুঃখজনক। অনেক কমরেড কবি পৃথিবীতে মূল্যায়িত হয়েছেন, নজরুল মূল্যায়িত এখনো হয়নি, হননি। কারণ হলো সেভাবে হয়নি। তার সেরা কবিতাগুলো কিন্তু অনুদিত হয়নি। আমি এই কথাটা বুঝতে পারার পর আমি নিজে কিন্তু তার ওই টোটাল সাম্যবাদী কবিতাগুলো অনুবাদ করেছি এবং আমি এটা পোয়েম হান্টারে দিয়েছি। নজরুল আমাদেরকে দেশপ্রেম শিখিয়েছেন, নজরুল আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছেন, নজরুল আমাদের স্বজাতিকে শিখিয়েছেন। নজরুল না থাকলে কি বাঙালি মুসলমান জাগতো নাকি? আপনি আমি কি কবিতা লিখতে পারতাম নাকি? আমরা কি কোনোদিন মানুষ হতাম নাকি? আমরা ওই কাঠগোলায় থেকে যেতাম। আমাদের কোনো রুচি আসতো না নজরুল না থাকতে। সুতরাং নজরুল আমাদের অনিবার্য, আর রবীন্দ্রনাথ তো আমার দেশকে ধারণ করে আছে। সুতরাং এই দুইজনকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি এবং এদের বিরুদ্ধে যারা কথা বলেন, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমাদের দেশে অনেক বিভাজন বুদ্ধিজীবী তৈরি করে, একটা বিভাজন তৈরি করে নিজস্ব একটা বুদ্ধিজীবী ফায়দা আছেন, আছে। সাহিত্য বোঝেন না। এরা হলো কি ওই রংচটা কথা বলে মানে পেপারে নিউজ হতে চায়, দৃষ্টি আকর্ষণ করতে চায়। সত্য আস্তে আস্তে আসবে এবং তা বিকশিত হবে। এটা কোনো কিছুতে মুছে দেওয়া যাবে না। জি, জি। না, আপনি ভালো বলেছেন। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি জানি যে আপনি মাইকেলের মানে কবি পাড়ার লোক আপনি। আপনি হ্যাঁ, যে হ্যাঁ, অঞ্চলে থাকেন, আপনি যে অঞ্চলে থাকেন সেটা আসলে কবি পাড়া। ওই যে হ্যাঁ, হ্যাঁ, বলা হয় যে উকিল পাড়া, তারপরে আইনজীবী পাড়া, ওটা হচ্ছে আপনার আপনার যে অঞ্চল সেটা হচ্ছে কবি পাড়া। হ্যাঁ, তো সাগরদাড়ি সেইখান অঞ্চলটা আসলে হ্যাঁ, সেইখানকার যে বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের অনিবার্য কবি মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, বাংলা সাহিত্যের অনিবার্য কবি। অনিবার্য অ্যা কবি। হ্যাঁ, তার সাহিত্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে বাংলা সাহিত্যে আমার দুইজন লোককে বিস্ময়কর প্রতিভা বলে মনে হয়েছে। অনেকে বড় কবি আছেন, নিঃসন্দেহে আছেন। কিন্তু জি, জি। বিস্ময়কর কিন্তু দুইজন বাংলা সাহিত্যে। এক হলো মধুসূদন, আর এক হলো নজরুল। মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো কবি। এদের কবিতা এমন কি, যেমন আমাদের শিল্প তো হলো কি ঘষা মাজার ব্যাপার অনেকটা। কিন্তু এরা হলো স্বতঃস্ফূর্ত কবি। এদের কবিতার কোনো চেঞ্জ নাই। একেবারে যা বলেছে তাই কবিতা হয়ে গেছে নজরুল এবং মধুসূদন।
এটা একটা বিস্ময়কর ব্যাপার, আমার কাছে অবাক লাগে। মধুসূদন বিস্ময়কর হলো এই কারণে, বাংলা ভাষায় তো কিছুই ছিল না। বাংলা ভাষায় যা কিছু ছিল সব হলো রোমান্টিসিজম। মধুসূদনের আগে বাংলা ভাষায় তো রোমান্টিক কবিতাই ছিল, প্রেমের কবিতা ছিল। বাংলা গীতিকাব্য সব। দেশপ্রেমের কবিতা ছিল না, বাংলা ভাষায় মহাকাব্য ছিল না, বাংলা ভাষায় সনেট ছিল না, বাংলা ভাষায় নাটক ছিল না, রম্য রচনা ছিল না, গদ্য ছিল না, পত্র সাহিত্য ছিল না। এগুলো কিন্তু সবকিছু আমদানি করেছেন মধুসূদন দত্ত। এবং আপনি এখন অবাক কিন্তু হবেন, অস্বীকার করার কোনো উপায় নেই। বাঙালির আজকে যে আধুনিক পোশাক, যে প্যান্ট এবং শার্ট, তিনি এটা সেটা পড়েছিলেন, প্রথম তার পরিধান হাত ধরেই করেছেন। এসেছে। সুতরাং আধুনিকতা শুরু হয়েছে পোশাকে এবং মননে, মধুসূদনকে দিয়ে। এই জন্য বাংলার প্রথম আধুনিক মানুষ হলেন মধুসূদন, বাংলার প্রথম আধুনিক কবি হলেন মধুসূদন। ভাষা দিয়ে কিন্তু আধুনিকতা বুঝবেন না, জীবনবোধ, বুড়ো শালিকের ঘাড়ে রোগ যিনি লিখতে পারেন, তার চেয়ে বিপ্লবী লোক আর কে হতে পারে? আপনি অবাক হবেন, আমাদের দেশের লোকের সবচেয়ে সমস্যা হলো কি, মেঘনাদ বধ মহাকাব্য তো সবাই পড়েনি, শুধু দুটো তিনটে কথা শুনেছে, যেমন মেঘনাদ বধ খুব ভালো কাব্য। আরে ভাই, আপনি কি পড়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত? না পড়েই। কারণ এই মেঘনাদ বধ কাব্যে যা করেছেন, এটা একটা ভয়ঙ্কর বিপ্লব। হুম, হুম, হুম। মধুসূদন দেখালেন কি, রাম এবং মেঘনাদের যুদ্ধের কথা উনি শুধু লেখেননি, রাম এবং রাবণের যুদ্ধকে উনি সিম্বলিক করেছেন। রাম হলো কে? রাম হলো ইংরেজ, আর রাবণ হলো কে? আমরা কালো চামড়ার মানুষ, এই বাঙালি। আমাদেরকে শোষণ করেছে ইংরেজ। উনি দেখালেন পরদেশ আগ্রাসী রাম। এই যে বিপ্লব উনি আনলেন, তার স্বাধীনতার স্পৃহা উনি কিন্তু যে জাগালেন। রামকে তিনি সেখানে ভিলেন দেখালেন, সীতাকে প্রতিষ্ঠিত করলেন। মেঘনাদ যে ছিল রাক্ষস, তাকে বীর বানালেন। অর্থাৎ ইংরেজরা ছিল সাদা চামড়ার মানুষ, বুঝছেন না? হ্যাঁ, তাদের হ্যাঁ, কাছে হ্যাঁ। আমাদের চামড়ার কোনো মূল্য ছিল না। আমাদের ওরা বলতো এটা রাক্ষস, উঠিলা রাক্ষস প্রতি প্রাসাদ শিখরে। আমরা জি, জি। রাক্ষস। উনি দেখালেন সে রাক্ষসরাই ছিল মানুষ, কারণ তাদের দেশকে তোমরা আগ্রাসন করেছো। মধুসূদন তো স্বাধীনতার এই অনুপ্রেরণা আমাদেরকে দিয়ে গেছে। মধুসূদন থেকেই তো আমাদের আসলে ৭১ সালের স্বাধীনতা এসেছে। মধুসূদনের ফসল তো বঙ্গবন্ধু, নজরুলের ফসল তো বঙ্গবন্ধু, সবার ফসল তো এই বাংলাদেশ, তিতুমিরের ফসল তো এই বাংলাদেশ। তো মধুসূদন বাংলা সাহিত্যের অনেক বড় কবি, কিন্তু তাকে পড়তে গেলে ভাষার দেওয়ালটা ভাঙতে হবে, তার শব্দের দেয়াল আপনি না জি, জি, জি। আপনি যেহেতু ভাঙলে। মুক্তিযুদ্ধের বিষয়টা এনেছেন, মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে গিয়ে যেহেতু মুক্তিযুদ্ধের কথা এনেছেন, তো এবারের প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার আমাদের সাহিত্যে যে কাজ হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের বাংলা সাহিত্যে যে কাজ হয়েছে, আপনি কি তাতে তৃপ্ত বোধ করেন কিনা? আহ, না, আমি আসলে বাংলাদেশের যুদ্ধের সাহিত্য নিয়ে যেটা লেখা হয়েছে, এটা নিয়ে আমি আসলে মোটেই তৃপ্ত নই। কারণ হলো, এত বড় একটা যুদ্ধ ঘটে গেছে ৯ এবং মাস এটা নিয়ে যারা লিখেছেন, এটা একটা রক্তক্ষয়ী যুদ্ধ। কাল্পনিক সাহিত্য রচনা করেছেন আর কি। আমি যতগুলো মুক্তিযুদ্ধের লেখা পড়েছি, আমার কাছে মনে হয়েছে একটা আরোপিত সাহিত্য, আরোপিত সাহিত্য। আহ দলীয় সাহিত্য কিছু মনে হচ্ছে, মানে আরোপিত আমি সাহিত্য মানে কি, যেটা ঘটেনি সেটাই দেখানোর একটা ব্যাপার কাজ করছে। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে 95% মানুষের অবদান রয়েছে, কিছু লোক বিরোধিতা করেছে, আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল। জনসাধারণ। আপনি শুনলে অবাক হবেন, আমাদের বাড়িটা ছিল, আমার বাড়ি, আমার আব্বা, আমাদের বাড়িটা ছিল মুক্তিযোদ্ধাদের মানে ঘাঁটি, মানে কি, এখানে খাবার সরবরাহ করা হতো। আমাদের যে পরিবেশগুলো, আমাদের এলাকায় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এরা ছিল দুর্বৃত্ত, এরা খারাপ মানুষ, এরা জি, জি। খারাপ মানুষ, সবসময় খারাপ মানুষ। আগেও খারাপ ছিল, তখনও খারাপ ছিল। কিন্তু আমি মর্মাহত হই যখন সাহিত্যের মধ্যে দেখি ভালো মানুষগুলোকে খারাপ করে তুলে ধরা হচ্ছে। আরে ভাই, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একটি দুশ্চরিত্র হতে পারে নাকি? যারা গাঁজা খায় তারা ছিল ভালো,
আর যারা পরেশগার নজরুল এরা সব উচ্চরিত। এই ধরনের এবং সাহিত্য, দশকের পর দশক এটা এইভাবেই উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো প্রায় ৫ এটা দশক আমাদের এই ব্যাপারে স্বাধীনতা। আমি ধন্যবাদ জানাই। এই ব্যাপারে কিন্তু ব্যতিক্রমধর্মী কাজ করেছেন কিন্তু হুমায়ূন আহমেদ। উনি ছিলেন হ্যাঁ, একজন লেখক। হুমায়ূন আহমেদ কিন্তু বাংলা মুক্তিযুদ্ধের সাহিত্যে এইটা কিন্তু উনি আনার চেষ্টা করেছেন। সফলতা বিফলতা কিন্তু ভিন্ন, এবং মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি উপন্যাস সাহিত্যে কাজ করি না, কিন্তু আমি তো মুজিবনামা লিখেছি। আমি মুজিবনামার সেটা নিয়ে নিমিত্ত, একটু বলুন। আমি জানতে চাচ্ছিলাম সেই মুজিবনামা নিয়েই একটু কথা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে আছে কি মুজিবনামা আপনার মুজিবনামা বইটা কি সামনে আছে মহাকাব্যটা? 2018 সালে গ্রন্থটা বের হয়েছে। আমি এই গ্রন্থটা কিন্তু হয়েছে কি একটা বড় কাজ। জি, জি। মহাকাব্য তো একদিনে হয় না। আমি নবীনামা লিখেছি, শেষ করেছি এই বছরই। কিন্তু আমি কিন্তু শুরু করেছিলাম 1998 সালে। নবীনামা। 1998 সালে মুজিবনামাটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। 2001 সালে আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমার কবিতা ছিল, এবং তারপরে কাজ করতে করতে, এবং ধরেন এই বড় কাজ তো একদিনে হয় না। বড় বড় কাজ আল্লাহ তাআলা কবুল না করলে কিন্তু হবে না। হবে না, হ্যাঁ এটাই। হবে না। এটা হলো, মানুষ আসলে নিজের শক্তি দিয়ে বেশি কিছু তো করতে পারে না। করতে যে পারে না, এই করোনার সময় আমরা বুঝতে পারছি। আমাদের ক্ষমতা কতদূর আছে হুম, হুম, হুম। আমরা তো এখন বুঝতে পারছি যে আমাদের ক্ষমতা বেশি কত দূর নেই। তো বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে কাজটা করেছি, সেখানে আমি দেখিয়েছি যে আসলে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এসেছে, যতটুকু আমার মহাকাব্যের জন্য প্রয়োজন ততটুকু আমি যতটুকু এসে। এনেছি। আমি হুম। ততটুকু আমি বঙ্গবন্ধুর শাহাদাত পর্যন্ত আমার দিয়ে, এবং মুক্তিযুদ্ধের শুরু দিয়ে আরকি ৭ই মার্চের আগ থেকে, মূলত ৭ই মার্চ থেকে ধরা যায় শুরু হয়েছে, এবং শেষ পর্যন্ত আমি। কয়টি স্বর্গ আছে আপনার মুজিবনামাতে? মুজিবনামা বইটা হলো এই, সুন্দর প্রচ্ছদ করেছে। আহ বইটা প্রকাশ করেছে ইনভিলাপ পাবলিক, দেখা যাচ্ছে না বোধহয়। হ্যাঁ, ইনভিলাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, ইনভিলাপ পাবলিকেশন সুন্দর প্রচ্ছদ করেছে। এই বইটায় আমার স্বর্গ আছে, আহ 12টা স্বর্গ আছে। এই বইটা আপনার আমরা কি 100 পৃষ্ঠার ২ বই। ৪ লাইন শুনতে পারবো নাকি? ২ ৪ লাইন একটু শুনতে পারবো নাকি মুজিবনামা থেকে? মুজিবনামা মহাকাব্যের ২-৪ লাইন, হ্যাঁ ২-৪ লাইন শোনানো যাবে। হুম, আসলে হুম। দীর্ঘ কবিতার ২-৪ লাইন কোথা থেকে শোনালে ভালো হবে? আমি যেখান থেকে আহ, আপনার চোখে পড়ে এখন। আমি শেষের স্ট্যান্জাটা আপনাকে একটু শোনাই আরকি। কবিতার একেবারে শেষের অংশটুকু শোনাই। জি, জি, জি। মানে উনি যখন মৃত্যুবরণ করলেন এবং তার কন্যারা ক্রন্দন করতে থাকলো, মুজিব দুলালী হাসিনার এ রোদনে পড়ে গেল আহাজারি সারা বাড়ি। কেউ কাঁদে উচ্চস্বরে, কেউ চাপড়ায় বুক, যেন কারবালায় ফের ইমাম হোসেন হয়েছেন খুন। স্বজনেরা তার হাই হাই খোদা বলে করছে ক্রন্দন। যেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ফের হয়েছে শহীদ। ভিন্ন মোহাম্মদী বেগের ক্রুর ছুরির আঘাতে লুৎফা বেগম তার কন্যাকে বুকে নিয়ে জুড়েছে ক্রন্দন, হা হা রবে বাংলার বাতাসে। সে ক্রন্দনে থর থর কাঁপছে আকাশ, কাঁপছে জগৎময় কোটি মানুষের আহত বিবেক। আর মেঘনা যমুনা পদ্মা ও মধুমতির বৃষ্টি পানি হঠাৎ রক্তিম হয়ে স্থির হয়ে গেল। পেল না কখনো আর যারা ফিরে খরস্রোত প্রিয় মুজিবের শোকে। এটাই হলো শেষ। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আসলে মানে সে লেখার ধারাবাহিকতা শেষে এসেই মানে বিষয়টা তো উপলব্ধি করে দর্শকরা যে হ্যাঁ আসলে যে বাস্তবতা আপনি তুলে ধরেছেন, যে বাস্তব কাহিনী হয়েছে, যে বাস্তব ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডটা সেটাকে হ্যাঁ যথার্থভাবেই আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমার পড়ার সুযোগ হয়েছে আপনার মহাকাব্য মুজিবনামা। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে নেই, তাহলে আমিও দর্শককে দেখাতে পারতাম। ধন্যবাদ। আমি জানি, আমি আপনার ব্যাপারে তো যথেষ্ট জানি। হ্যাঁ, দর্শক না জানলেও
আমার প্রিয় ভাই ফারুক মোহাম্মদ ওমর কবি ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে আমি জানি। হুম। তো ধন্যবাদ আপনার আমার মন্তব্য এখন শোনার। তবে এখন আমি বলি আমার আসলে জীবন, হ্যাঁ বলেন। জি, এখন আমার আপনি আসলে জীবনের সেরা কাজটা আমি যেটা করতে চেয়েছি সেটা কিন্তু আমার নবীনামা আরকি। নবীনামা সেটা 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 আমরা শেষে, সেটা আকর্ষণ হচ্ছে শেষে গিয়ে আমরা এসে সেটা সম্বন্ধে একটু কথা বলবেন এবং একটু কয়েকটা পংক্তি আপনি শোনাবেন আশা করি দর্শকের উদ্দেশ্যে। এখন আরেকটি প্রশ্নে আমরা আসি। সেটা হচ্ছে, প্রশ্ন বললাম এজন্য যে আসলে জানতে চাওয়া, মানে কবির আচ্ছা, কাছে আসলে জানতে চাওয়া। সেটা জি, হচ্ছে জি। যে আপনার অগ্রজ কিংবা সমসাময়িকদের মধ্যে কোন হ্যাঁ, কবির কবিতা সবচেয়ে বেশি ভালো লাগে? এটা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু জটিলও। আমি আসলে আপনারা জানেন যে আধুনিক বাংলা কবিতা সংকলন আমি করেছি তো। জি। এবং যেজন্য হলো আমার কিন্তু প্রচুর কবিতা পড়তে হয়েছে। কারণ হলো বাছাই করা কবিতা আমি ৩০ এর দশক থেকে ৯০ দশক পর্যন্ত আমি কবিতা লিখেছি। এর মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা বহু কবি আছে। তো আসলে একজন কবি যে আ কবি নিজেও একজন পাঠক। তো কবি হলো কি? কবি হলো সেই খাঁটি কবি হয় যে আসলে অন্য কবিদেরকে অস্বীকার করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অস্বীকার করা মানে কি? অশ্রদ্ধা জানানো নয়, যে তার থেকে বের হয়ে যাওয়া। আমি যদি আল মাহমুদ আমার প্রিয় কবি, কিন্তু আল মাহমুদ যদি আমি লিখতে শুরু করি তাহলে কিন্তু আমি আর টিকবো না। এইজন্য ওখান থেকে বেরিয়ে আসতে হয়। নজরুল আমার প্রিয় কবি। তো আমি যেটা বলি কিছু কবিতা আমার খুব প্রিয় আছে, বাংলা ভাষার অনেক কবি প্রিয়। কারো কিছু কবিতা ভালো লাগে, কেউ সামগ্রিকভাবে ভালো কবি। বাংলা ভাষার কয়েকজন খুব ভালো কবি। তার মধ্যে কিন্তু একজন হলো আবুল হাসান। আবুল হাসান কিন্তু বাংলা ভাষার একজন খাঁটি কবি যাকে বলে। মৌলিক কবি, মৌলিক কবি। মৌলিক কবি, তার শব্দ চয়ন, তার উচ্চারণ এত অদ্ভুত। বাংলা ভাষার খুব ভালো একজন কবি আবিদ আজাদ। অথচ দুঃখ, দুর্ভাগ্য আমাদের বলতে হবে, এই কবি আবিদ আজাদ কোন পুরস্কার না পেয়ে চলে গেছে। রাজনীতিবিদরা সব পুরস্কার পেয়ে গেছে। যেসব কবিরা রাজনীতি করে তার চোখের সামনে দিয়ে তারা পুরস্কার পেয়ে গেছে। আমি তাদের নাম বলতে পারবো কিন্তু আমি তো বলবো না। কারণ বলে আমি চাকরি হারাবো নাকি বলেন ভাই? অনেকেই জানেন। অস্বীকার হ্যাঁ, করে অনেকেই জানেন। যারা হুম। রাজনীতি করছে এখনো পর্যন্ত আমি জানি যাদের কবিতার ক হয় না তারা আমার সামনে এসে আঙ্গুল ঘুরায়। অনেক কথা বলে। চুপ করে শুনি আরকি। কারণ হলো পলিসি এই মেকার হয়ে যায়, পলিসি মেকার হয়ে যায়। পলিসি মেকার হয়ে যায়। আর আল আমাদের মাহমুদ তো কাউকে আল পলিসি শিকার বানিয়ে ফেলে। হ্যাঁ, আপনি তো জানেন যে আমি আল মাহমুদের সোনালী কাবির অনুবাদ করেছি টোটাল ইংরেজিতে। আসলে অনুবাদ তো কঠিন জিনিস। টোটাল এত বড়, অনেকে বলে যে এত বড় কাব্যগ্রন্থ তুমি কি করে করলে? আসলে এটা এক ধরনের আল মাহমুদের প্রতি আমার ভালোবাসা, ভালোবাসার বহিঃপ্রকাশ। গভীর ভালোবাসা ছিল। উনি আমাকে একদিন দুঃখ করে বললেন, আমার বহু স্বপ্ন ছিল এই সোনালী কাবিনটা ইংরেজি হোক। কিন্তু ওরা তো কেউ করবে না। আল মাহমুদের বাসায় সেই ২০০৭ সালে এই কথা উনি আমাকে বললেন। তখন ভাই আলমান ভাই আমি শুরু করি তাহলে? ঠিক আছে তুমি করো, তোমাকে আমি হেল্প করবো, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলো। কত যে ফোন দিয়েছি, আমি ঝিনাইদহ থাকতে কাব্যগ্রন্থ অনুবাদ করেছি। আল মাহমুদ এক অসাধারণ কবি বাংলা ভাষা। বাংলা ভাষার খুবই শক্তিশালী কবি শামসুর রহমান। অন্যতম মৌলিক কবি, বাংলা ভাষার অন্যতম মৌলিক কবি। শামসুর রহমানও খুব বড় কবি, খুব বড় কবি। শামসুর রহমান বড় কবি। তবে আরো আধুনিক কিছু বাংলা কবি আছে কবিতায় যাদেরকে আধুনিক নিয়ে বাংলা হইচই কবিতায় হয়। তারা জি? আধুনিক বাংলা কবিতায় শামসুর রহমানকে তো অস্বীকার করা যাবে না। কোনো মতেই যাবে না। আসলে জি, শামসুর রহমান খুব হলো কি নাগরিক কবি তো। উনি নাগরিক হলেন কবি। কি ওই শৈল্পিক কবি। যাকে বলে যিনি তাজমহল তৈরি করেন, প্যান্ট শার্ট পরে তাজমহল তৈরি করে আরকি। নিখুঁত কবিতা লিখেছেন। যারা ছন্দ জানে, যারা কবিতার ছন্দ জানে তারা তো বুঝবে, তারা তো অন্যরা বুঝতে পারবে না। শামসুর রহমান অত্যন্ত সচেতন কবি ছিলেন। তার কবি সত্তা খুব খাঁটি কবি। তবে বাংলাদেশের কিছু কবিদেরকে নিয়ে হইচই করা হয়। সবাই বলে খুব ভালো কবি। ভালো কবি কারণ কি? তার তো কোনো কবিতা হয় না। এটা হলো কি ওই সেই ন্যাংটা রাজার মতো। রাজার কোনো পোশাক নাই। সবাই বলে খুব সুন্দর পোশাক পরে হাসছে যাচ্ছে। কিন্তু একটা ছোট্ট শিশু বলছে, "আরে রাজা তো ন্যাংটা।" আমি এরকম অনেক কথা আমার প্রবন্ধে বলেছি। আরে বাবা বাংলাদেশে নাচানাচি করে বুদ্ধদেব বসুকে নিয়ে। আরে বুদ্ধদেব বসু কি বাংলার কোনো খাঁটি কবি নাকি? বাংলার খাঁটি কবি হলেন জীবনানন্দ দাশ।
বাংলার খাঁটি হলে কবি হলেন জসিমউদ্দিন, কিন্তু এদেরকে নিয়ে একটা গ্রুপ আছে, তারা নাচানাচি করছে। আরে ভাই, এত নাচানাচি করেন, শহীদ কাদ্রি বিশাল কবি, শহীদ কাদ্রি এত বিশাল কবি কোনটিতে হয়? শহীদ কাদ্রির কবিতা আছেটা কি? এত শুকনো খড় গুতো। হুম 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 জি তো জি এরকম অনেক ব্যাপার স্যাপার বাংলাদেশে একটা ব্যাপার হয়ে গেছে, ধরেন এটা নিয়ে তারা করে, যারা রাজনীতি করে, তারা কিন্তু এটা ঘরানার লোক। এরা কিন্তু সাহিত্য বোঝে না, সাহিত্যের কলকব্জা বোঝে না, ইমেজারি বুঝবে না, ছন্দ বুঝবে না, শুধুমাত্র বলবে আহ কি অসাধারণ। আমাকে অনেকে বলতো শক্তিশালী কবি হলেন কি শক্তি চট্টোপাধ্যায়। আমি বহুবার বলেছি, আরে ভাই, নামে শক্তি থাকলে কবি শক্তিশালী হয় না। শক্তি চট্টোপাধ্যায় বলে শক্তিশালী কবি হয় নাকি? তাহলে সবার নাম রেখে দেবো, যে তার নামের সাথে শক্তি চট্টোপাধ্যায়ের ওরকম শক্তি রেখে দেবো। জি নামে জি শক্তি থাকলে শক্তি চট্টোপাধ্যায় হয় না। আমি যখন প্রথম কবিতা পড়লাম, যেতে পারি কিন্তু কেন যাব, সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া, আমি এই মাথা ওই মাথা ঘুরলাম, ঘুরে পড়ে বলি আহা, এ তো রাজার সেই পোশাকের মতো কোনো পোশাক নয়, ন্যাংটা দেখতে পাচ্ছি, কিন্তু বিশাল পুরস্কার পাচ্ছে। বাংলাদেশে গাঁজাখুরো নাচানাচি করতেছে, শক্তি এসেছে। তো এই যে একটা হ্যাঁ, ব্যাপার কবিতা আছে, যেতে পারি কিন্তু কেন যাবো, ওই যে সন্তানের মুখ ধরে চুমু খাবো, একটি কবিতা আছে শক্তি আছে, চট্টোপাধ্যায়ের। আছে কবিতা আছে, কিন্তু আপনি দেখেন যে এইসব কবিরা, আমি অনেক কবিকে জানি যারা ছন্দে এত দুর্বল, অথচ মহারাজকবি হয়ে রাজত্ব করছেন। একটা ঘটনা, জি জি এসব জি জিনিস আপনি হয়তো বলুন, আপনি বলুন, আমি শুনছি। অদূর ভবিষ্যতে যখন মানে নিরপেক্ষ সাহিত্য বোদ্ধারা আসবেন, তারা কিন্তু তখন এর মূল্যায়ন করবেন। আপনি দেখবেন যে এখন কিন্তু ফরুক আহমদের মূল্যায়ন হচ্ছে, কারণ ফরুক আহমদ একজন অসাধারণ কবি, এবং তার কবিতাকে অস্বীকার করে বাংলা সাহিত্য দাঁড় হতে পারে না। এবং আস্তে আস্তে তার কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এবং কবিরা বুঝতে পারছে যে ফরুক আহমদ কি ধরনের কবি ছিল। তো আমরা সবাই আশা করি যিনি সত্যিকার কবি তিনি মূল্যায়িত হবেন, কিন্তু যাদের ওজন নেই, যারা সাহিত্য মান রাখেন না, তাদেরকে নিয়ে যখন আমরা হইচই দেখি, তখন আসলে কিছুটা মর্ম বেদনা মানে কাজ করে আর কি। এই অনেকেই আছে, তরুণদের মধ্যেও অনেকে ভালো লিখছেন, তবে যাদেরকে নিয়ে খুব বেশি হইচই হচ্ছে তারা কিন্তু অত ভালো লিখছেন না। এদের পত্রিকায় ভালো নাম আসতেছে, পত্রিকায় নাম আসে, আর তো কিছু শব্দ কবি আসে, কিন্তু ভিতরে কোনো সব তো কবিতা। দলীয় সাহিত্য, সব এখন দলীয় সাহিত্য। তো এই জন্য এদের নাম নেওয়া বলা এখন খুব মুশকিল। আর হুম। আমি নিতেও চাই না, কারণ হলো আহ এ তো একটা সেন্সিটিভ জিনিস। আমরা আর মহাকাল। ওইদিকে আর না না যাই আর কি, কারোর নাম না বলি। এখন আমরা সময় তো অনেক গড়িয়ে গেল, আমরা আচ্ছা, অনেক। ধন্যবাদ, অনেক সময় হ্যাঁ, হয়ে গেছে। আরো আরো দুই একটা প্রশ্ন আছে, একটু ছোট করে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, 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 ঠিক আছে। কবিতার সাথে ছড়ার কোনো দ্বন্দ্ব আছে কিনা? এই ব্যাপারটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আহ আহ ইদানিং বাংলাদেশে কবিতা আর ছড়া এটা কিন্তু আসলে আলাদা হয়ে গেছে। মানে জি আমি মাঝে মাঝে আমার কয়েকজন প্রিয় ছড়াকার আছেন, তারা খুব ঘনিষ্ঠ, জন্মদিনে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, যেমন আমি, আমার খুবই ঘনিষ্ঠ রহিম শাহ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। জন্মদিন উনি শুভেচ্ছা জানিয়েছে, আমি এখন উনাকে কবি বলবো, ইংলিশে কবি বলার সময় আমি কি বলবো, ছড়াকার লিখবো না পোয়েট লিখবো, এই কিন্তু একটা ব্যাপার কাজ করেছে। আমি ওই আমার ল্যাপটপে আমি বাংলা লিখতে পারি না, তো ওখানে আমার ওই ইংলিশে লিখতে হয়। তো থ্যাংক ইউ ডিয়ার পোয়েট লিখবো না ডিয়ার ছড়াকার লিখবো, এটা কিন্তু ব্যাপার। ইংরেজিতে ছড়াকারের আলাদা কোনো টার্ম কিন্তু নেই। বাংলাদেশের ছড়াকার আসলে প্রতিষ্ঠা পেয়ে গেছে। এর আসলে কারণ হলো এক একটা ভাষা একরকমের, তো বাংলা ভাষার শুরুতেই আসলে কিন্তু ছড়া। কারণ হল লোকজ যে ছড়াগুলো আমরা পাই, তার মধ্যে রাজনীতি আছে, বিপ্লব আছে, শিশু সাহিত্য আছে। হ্যাঁ, আমরা যেমন পাই যে আহ 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 অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, পাথর। এসব লোককথা। ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি, আপনার উপায় কি? আর কাটা দিন সবুর করো, রসুন বুনেছি। প্রশ্ন এগুলো শুনেছি। ছড়ার আদি রূপ আর কি। তবে আমার মতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি কবিতা ও ছড়ার মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য তেমন কিছু নেই। একটা হলো ভাষার সরলতা, আর প্রকাশ ভঙ্গিটাই হয়তো ভিন্ন। তারপরও ছড়া যে আসলে আলাদা হয়ে গেছে এখন কিন্তু আসলে অস্বীকার করার কোনো কারণ নেই।
কারণ দেখলেই চেনা যাচ্ছে যে এইগুলো ছড়া আর এইগুলো হলো কবিতা। তো আমি মনে করি যে আহ আহ, এই ছড়ার স্বীকৃতি দেওয়া কবিদেরও দায়িত্ব। তবে ভালো ছড়াকার তারাই যারা কিন্তু ভালো কবি। কারণ হলো ছন্দ না জানলে তো ছড়া হয় না। আমি ইদানিং দেখতে পাই অনেকে ছড়া লেখে, তারা কিন্তু ছন্দ জানে না। বাংলার ৩টে মৌলিক ছন্দ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই ৩টে ছন্দ যে জানে না তার কবিতা লেখা উচিত নয়। আর যে জি। স্বরবৃত্তর মাত্রাবৃত্ত জানে না তার ছড়া লেখা উচিত নয়। এটা ফ্রেশ। আপনি দেখবেন যে একটা ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় নাকি? ডাক্তার হতে গেলে তো তাকে ডাক্তারি শাস্ত্র পড়তে হবে। কবি আপনি হবেন, কবি শাস্ত্র জানবেন না। আর এবার নজরুল কি জানতো? নজরুল জানতো না মানে প্রচুর জানতো, অনেক বেশি জানতো। অনেক বেশি জানতো, প্রচুর জানতো। তাহলে বিশ্ববিদ্যালয় প্রসঙ্গক্রমে, থেকে জানা যায় তা না, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও জানা যায়। জি জি জি, তা তো অবশ্যই। যে যেমন আলমোহন ভাই প্রসঙ্গক্রমে, একটা কথা বলতেন, আলমোহন ভাই বলতেন আমাকে তো সবাই আক্রমণ করে, বলে ওর কোনো লেখাপড়া নাই, ক্লাস 9-10 পর্যন্ত লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আমাকে বলে। আলমোহন বলেছিলেন কি, আমরা বিশ্ববিদ্যালয় পড়ি না, আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয় দখল করে নিই। আল মাহমুদ হলো কবির বিশ্ব শক্তিশালী শক্তিশালী কবির কথা, একজন শক্তিশালী কবির কথা তো এমনই হয়। এরকমই তো হয়, যারা শিল্পী, হুম, যারা বড়, তাদের উচ্চারণ এরকম হবে আর কি। হুম। তো প্রসঙ্গক্রমে একটি প্রশ্ন এসে যায় যে বলেন। বর্তমান সময়ের কবিদের অনেককে দেখি গদ্য কবিতা লেখে, কিছুটা কিন্তু ছন্দ জানে না। ছন্দ হ্যাঁ, না জানলে সেটা তৈরি করতে না পারলে সেই মোহটা আসে কি? কবিতার মোহটা আসে কি? কোনটা তৎসম, কোনটা তদ্ভব, কোনটা গুরুধ্বনি, কোনটা লঘুধ্বনি, পয়ার কিংবা ভাঙা পয়ার, স্বরবৃত্ত কি, মাত্রাবৃত্ত কি, অক্ষরবৃত্ত কি? এগুলো না জেনে কবিতা লেখাকে আপনি কিভাবে দেখেন আসলে? আমি এটাকে খুব একটা হাস্যকর ব্যাপার মনে করি। আপনি আসলে দেখতে পাবেন যে বাংলা ভাষাতে তো প্রচুর লোক কবিতা লিখছে। আর পত্র-পত্রিকা তো এখন কোনো সাহিত্য পাতার কোনো মান নেই। সেই আল মুজাহিদি নেই, সেই আপনার আ ও ইয়ে আহসান হাবীবও সম্পাদক নেই। এখন সব পরিচয় থাকার কারণে যেন তেন কবিতা ছাপা হচ্ছে। ফেসবুকে কবিতা লিখতেছে, অনলাইনে কবিতা লিখতেছে। এবং সবাই মনে করছে যে কবি, ধন্য মানুষ লাইকিং ও দিচ্ছে। কেউ মন্তব্য তখন মনে করে যে এটা ভালো হচ্ছে। আসলে বাংলা ভাষার এমন একটা ভাষা যেখানে ছন্দ না জানলে বাংলা কবিতা কখনো জমবে না। তবে মানে এই ব্যাপারে আমি একটু বলি, এই ব্যাপারে কিছু ব্যতিক্রম আমরা দেখেছি। যেমন বাংলা ভাষায় একজন কবি ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। জি, জি। উনার অনেক নামকরা কবিতা আছে, গদ্য কবিতা যেখানে ছন্দের ব্যাপারটা কাজ করেনি। কিন্তু উনার কবিতার মধ্যে কিন্তু একটা আওয়াজ আমরা পাই। তো সেটা হয়তো উনি অরিজিনালিটা সে বোধটা ছিল বলে হয়েছে। আপনি যদি শব্দকে সুন্দর করে সাজাতে না পারেন, তাহলে সে বাঁশিও হবে না, আর সে বাঁশিতে সুরও কিন্তু উঠবে না, বাজবে না। হুম। বাজবে না। সুতরাং হারমোনিয়াম তৈরি করতে হবে, তারপরে তো গান আসবে। তো সেই এগুলোর একটা ব্যাপার বাংলা সাহিত্যে আছে। আমার এখানে একটা মনে পড়ে, বুঝছেন? সেটা হলো ফরুক আহমদ বড় কবি, কিন্তু নজরুল ফরুককে শিক্ষা দিয়েছিলেন যে আহ, ফরুক আহমদ বলেছিলেন নজরুলকে যে কবি আমি আপনার মতো বড় কবি হব। নজরুল জি। বলেছিলেন যে, তখন ফরুক তো একেবারে ইয়াং, নজরুল হুম, বলেছিলেন তুই কি আমার মতো নাচতে পারিস, আমার মতো গাইতে পারিস, হুম। তাহলে তুই আমার মতো বড় কবি হবি কি করে? বাংলা ভাষাটা নৃত্যের ভাষা, বাংলা ভাষাটা গানের ভাষা, বাংলা ভাষাটা সুরের ভাষা। এখানে সুর দিতে গেলে তো ছন্দ জানা লাগবে, তার অলংকার শাস্ত্র জানা লাগবে, তার বিভিন্ন মাত্রাগুলো জানা লাগবে। এগুলো যে জানে না, সে বাংলায় বড় কবি হতে পারবে না, এবং সে এই পর্যন্ত কেউ হয়নি। ভবিষ্যতেও আমি এর কোনো সম্ভাবনা দেখি না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজি ভাষায় ছন্দ আছে শুধু একটা, সেটা হলো স্বরবৃত্ত। কিন্তু বাংলায় ছন্দ আছে ৩টা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এই ভাষাতে প্রচুর বৈচিত্র্য। এত ধনসম্পদ থাকতে আমি যদি ফকির হয়ে কবিতা লিখি, তাহলে দারিদ্র্যের জন্য কাকে দোষ দেওয়া যায়? আমার সবকিছু আছে, আমি সেটা ব্যবহার করতে জানলাম না। তো এটা আমি মনে করি এটা এক ধরনের হীনমন্যতা। তাদের জন্য আমি বই পড়ার পরামর্শ দেব। তারা ছন্দের পরে বিভিন্ন বই পড়তে পারে। পড়তে পারে। তো শেষ প্রশ্ন, একটি
শেষ প্রশ্ন আপনি সুন্দর বলেছেন। শেষ প্রশ্ন হচ্ছে যে উম, বাংলা কবিতার ভবিষ্যৎ কিরকম আপনার বা- দৃষ্টিতে? আমি মনে করি বাংলাদেশের সাহিত্যের যদি কারো ভবিষ্যৎ থাকে তাহলে সে ভবিষ্যৎটা আছে কবিতার। কারণ হলো বাংলাদেশের কবিতা হলো অত্যন্ত উজ্জ্বল এবং এটা সর্বমহলে স্বীকৃত। এবং এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশ হয়ে গেছে কবিতার রাজধানী, বাংলা ভাষার রাজধানী, ঢাকা বাংলা ভাষার রাজধানী। পশ্চিমবঙ্গে কিন্তু কবিতা হচ্ছে না। আমি জি, জি। আপনাকে তাহলে যে তাহলে মানে ঢাকা মানে ঢাকার কবিতা মানে বাংলাদেশের কবিতা এবং কলকাতা কবিতার মধ্যে ঐতিহ্যগত কোনো পার্থক্য আছে কিনা এবং পার্থক্য কিরকম? ঐতিহ্যগত পার্থক্য আছে, উচ্চারণগত পার্থক্য আছে, বোধের পার্থক্য আছে। প্রথমত ব্যাপার হলো কি আপনি দেখবেন আহ মানে এক ধরনের খেজুর আছে যে একেবারে শুকনা খেজুর যাকে বলে, মানে গালে দিয়ে চিবাতে 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 রস আনতে খুব সময় লাগে। আর কিছু খেজুর আছে গালে দিলে মিষ্টি লাগে, কষ্ট কষ্ট খেয়ে ফেলতে। কবিতা যদি শুকনা হয়, পাথরের মতো হয়, ইটের মতো হয়, সেই কবিতা মানুষের হৃদয়কে ভিজাতে পারবে না। কবিতা কবিতার দুর্বোধ্যতা। মানে মৃত্তিকা জাত, তর, মানে একেবারে সবুজ সতেজ সতেজ কবিতা আমাদের মতো হৃদয়বদ্ধ নাই। এত হৃদয়, এত ভালোবাসা আমাদের অনেক কিছু নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, এই বাংলাদেশের মানুষের হৃদয় এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত প্রেম, এটা পৃথিবীতে দুর্লভ। আর এবং কোথাও আমাদের নেই। এটা ফুটে উঠছে আর কি। এত দেশপ্রেম কোথায় আর পাওয়া যায় আমরা যেটা আছি আর কি। তো কবিতার ভবিষ্যৎ আমি মনে করি অনেক ভালো। আহ আহ তরুণ প্রজন্মকে এই ধারাবাহিকতা রক্ষা করি। তো দীর্ঘক্ষণ আপনি কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমিও খুব আনন্দ বোধ করছি যে আপনারা আমার সাহিত্য নিয়ে আগ্রহ বোধ করেছেন এবং কারো আমার কথার মধ্যে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর স্পন্টেনিয়াস কথা বলতে গেলে হয়তো কোনো বিচ্যুতি হতে পারে, সেটা সবার স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। দেখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি খাঁটি সাহিত্যের মধ্যে থাকি এবং খাঁটি সাহিত্য রচনা করতে পারি। জি, আপনাদের সবার জন্য জি, দেশবাসীর আপনাকেও জন্য। আপনাকেও আন্তরিক ধন্যবাদ। যে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সাহিত্য সম্প্রীতি সভা। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে ছিলেন আহ, আধুনিক জামানার শেষ কবি। শেষ কবি এজন্য বললাম, তার শব্দচয়ন, তার শিল্পকর্ম, সাহিত্য শিল্পকর্ম আসলে কালোত্তীর্ণ, মানোত্তীর্ণ অনেকের কাছে, শিল্প সমালোচকদের কাছে। তো আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনারা এতক্ষণ কষ্ট করে যারা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে দেখা হবে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সালামু আলাইকুম।